আমি ব্যারিস্টার সাইমা রহমান। উত্তরা ৮ নম্বর সেক্টরে এক ছেলে আর বৌমা নিয়ে আমার সুখের সাজানো সংসার। আমার ছেলে ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে মেডিকেল অফিসার হিসাবে কর্মরত, পাশাপাশি এমডি কোর্সে আছে। বৌমা স্কলাস্টিকা স্কুলে টিচিং প্রফেশনে আছে। আল্লাহ পাকের অপার মহিমায় একসময় ভেঙে চুরে যাওয়া আমার সংসারটি এখন জান্নাতের বাগানে রূপান্তরিত হয়েছে। এই শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। আমার ছেলের আজকে নাইট ডিউটি। আমি বেশ বুঝতে পারছি পাশের রুমে আমার বৌমা নীলা কাঁদছে। কাদারি কথা। বড় মুখ করে আমার কাছে একটা আবদার করেছিল, কিন্তু সে আবদার আমি মঞ্জুর করিনি। কারণ চুন খেয়ে যখন কারো একবার মুখ পড়ে তখন দই দেখেও যে ওই মানুষটা চমকায়। ওদের বিয়ে হয়েছে ৩ বছর। আমার ছেলে ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস কমপ্লিট করেছে। বৌমা ঢাকা ভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে। সেই থেকে ওদের পরিচয়, তারপর প্রেমের চূড়ান্ত পরিণতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আমার বৌমাটি খুব লক্ষ্মী, ঠান্ডা প্রকৃতির মেয়ে। মানুষকে খুব বিশ্বাস করে, অনেকটা আমারই মতন। আমি একসময় মানুষকে খুব বিশ্বাস করতাম। তারপর প্রচন্ড বিশ্বাসের মানুষরা যখন আমাকে অবিশ্বাসের চোরাবালিতে ধাক্কা দিয়ে ফেলে দিল, তখন থেকেই অন্তত মানুষকে বিশ্বাস করতে আমার বড্ড ভয়। একটা পশুকে যখন আমরা আদর যত্ন করি, সেও বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করে। কিন্তু একজন মানুষের বিশ্বাস ভাঙতে এক মুহূর্ত সময় লাগে না। আজ তাড়াতাড়ি ডিনার শেষ করেছি। মামুনের যেদিন নাইট থাকে, ও বেরিয়ে যাবার পরপরই আমরা শাশুড়ি বৌমা ডিনার সেরে ফেলি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত ৯টা বাজে। কাল যেহেতু ছুটির দিন, আমি জানি নীলা এখনো ঘুমায়নি। সারা সপ্তাহ ক্লাস থাকার কারণে মেয়েটা দৌড়ের উপর থাকে। ও ছুটির দিনের আগের রাতে বসে নেটফ্লিক্সে মুভি দেখে। আসলে পেশাগত ব্যস্ততার কারণে মামুনটা ওকে একদম সময় দিতে পারে না। মাঝে মাঝে আমার সাথে একটু শপিং বের হয়। তখন আমরা দুজনে একটা রেস্টুরেন্টে বসে কিছুটা টাইম পাস করে আসি। এ নিয়ে অবশ্য নীলার কোনো অভিযোগ নেই, কারণ ডাক্তারদের ব্যস্ততা সম্পর্কে ওর ভালো জানা আছে। ওর বাবাও সরকারি ডাক্তার ছিলেন। এখনো মনে হয় অভিমান করে বালিশে মুখ গুজে খাচ্ছে। আমি কিচেনে গিয়ে ২ কাপ চা বানিয়ে বসার ঘরে রেখে এসে ওর রুমের দরজায় দুটো টোকা দিয়ে বললাম, নীলা, তুমি জেগে আছো? কোনো সাড়া শব্দ নেই। আবারও ঠোকা দিয়ে বললাম, কাল তো ছুটি আছে। ২ কাপ চা বানিয়েছি, ড্রয়িং রুমে আসো, একসাথে চা খাবো। আমি এক কথা বলে বসার ঘরে গিয়ে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পরেই খড় করে শব্দ হলো। মনে হয় নীলা বের হলো। মুখ গোমরা করে ড্রয়িং রুমে এসে আমাকে বলল, মামুনি, আমায় ডেকেছো? আসো, আমার একা চা খেতে ভালো লাগছে না, দুজনে বসে একসাথে চা খাই। ও চায়ের কাপটা তুলে নিয়ে আমার মুখোমুখি সোফায় বসলো। আমি ওর মুখ দেখে ঠিক বুঝতে পারছি এতক্ষণ ধরে ও কেঁদেছে। আসার আগে মুখটা ধুয়ে এসেছে। চোখ দুটো এখনো বেশ লাল দেখাচ্ছে। আমি নীরবতা ভঙ্গ করে ওকে বললাম, খুব রাগ হয়েছে না তোমার আমার উপর? হওয়ারই কথা। আমেরিকা থেকে ছোটবেলার বান্ধবী এসে তোমার কাছে ২ দিন থাকতে চেয়েছে। এ আর এমন কি? অথচ মামনি তোমার এই সামান্য আবদারটুকু রাখতে পারল না। তার মানে এই সংসারে তোমার চাওয়া পাওয়ার কোনো গুরুত্ব নেই। বান্ধবীর কাছে তোমার সম্মানটুকু রইল না। ভাবছো মামনি কিভাবে তোমার সাথে এমন করলো? যেন বহু বছর আগে এক অবিশ্বাসের জলোচ্ছ্বাস আমাকে এমন করে ভাসিয়ে নিল, যার ফলশ্রুতিতে মানুষকে বিশ্বাস করতে আমার ভয় হয়। সেই গল্পটাই আমি আজ তোমাকে শোনাবো। আমার এই গল্পটা আমি আজ অব্দি আমার পেটের সন্তানকেও বলিনি। কেন বলতো? কারণ ও পুরুষ। ও হয়তো মায়ের এই বেদনার কথা জানলে কষ্ট পাবে, কিন্তু তুমি যেভাবে বুঝবে ও সেভাবে বুঝবে না। আমরা দুজনে যে নারী। তুমি তো জানো আমি ইউকে থেকে ব্যারিস্টারি পাশ করেছি। ঢাকা ইউনিভার্সিটি থেকে লতে অনার্স কমপ্লিট করে ইউকে গিয়ে ব্যারিস্টারি পড়েছি। আমার এই জার্নিটা এত সহজ ছিল না।
কারণ ওখানে গিয়ে আমাকে আবার ব্রিটিশ ল কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারপর ব্যারিস্টারি পড়তে হয়েছে। ইংল্যান্ডে যাওয়ার বছর তিনেক পর দেশে এসে সবার অমতে মামুনের বাবাকে আমি বিয়ে করি। তখনও আমার ব্যারিস্টারি পড়া কমপ্লিট হয় নাই, তবে খণ্ডকালীন চাকরি করে নিজেকে কিছুটা গুছিয়ে নিয়েছি। সময়টা 90-এর স্বৈরাচারী আন্দোলন। ও তখন ছাত্র রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত। বাবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকার সুবাদে ওর কাজকর্ম সম্পর্কে ভালোই অবগত ছিলেন। একটা ঘটনার সূত্র ধরে ওকে ঢাকা ভার্সিটিতে কালো তালিকাভুক্ত করা হয়। 2 বছরের জন্য ওকে ঢাকা ভার্সিটি থেকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়। ও বাদে আমাদের ক্লাসের সবাই সে সময় ফাইনাল পরীক্ষায় অংশ নেয়। আমিও ফাইনাল পরীক্ষা দিয়ে ইংল্যান্ডে পাড়ি জমাই। বছর তিনেক পর ইংল্যান্ড থেকে এসে ওকে বিয়ে করে আবার চলে যাই। তুমি তো জানো আমার বাবা সিএসপি অফিসার ছিলেন। তখন বাবা অ্যাডিশনাল সেক্রেটারি হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত। বাবা আমার এই সিদ্ধান্তে প্রচন্ড কষ্ট পেয়ে বলেছিলেন, সায়মা তুমি জীবনে সবচেয়ে ভুল ডিসিশনটা আজকে নিলে। মানুষ সরিয়ে খায়, তাই মানুষ চিনতে আমার ভুল হওয়ার কথা নয়। তবে বাবা ওর পুলিশ ভেরিফিকেশনে ভূমিকা রেখেছিলেন, তাই ওর নামে রাজনৈতিক মামলাগুলো খুব তাড়াতাড়ি ডিসমিস করা হয়। পরবর্তীতে খুব তাড়াতাড়ি ভিসা করে আমরা ইংল্যান্ডে পাড়ি জমাই। তবে ইউকে যাবার পর বাবা আমার সাথে আর কোনো যোগাযোগ রাখেননি। না রাখারই কথা, কারণ ছাত্রী হিসাবে আমিও বাবার মতো প্রচন্ড মেধাবী ছিলাম। তখন তো এখনকার মতো জিপিএ 5 ছিল না, কিন্তু আমি 5-8-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছি। এসএসসি এইচএসসিতে বোর্ড স্ট্যান্ড করেছি। আমার পিছনে আমার বাবার কোনো অর্থ ব্যয় করতে হয়নি। সেই মেয়ে যখন এরকম একটা সিদ্ধান্ত নিল তখন তো তার অভিমান হওয়াই কথা। তবে যেদিন মামুনকে বুকে করে ইউকে থেকে শূন্য রিক্ত অবস্থায় দেশে ফিরে এসেছিলাম সেদিন বাবা আমায় বুকে জড়িয়ে নিয়ে বলেছিলেন, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। এ নিয়ে তুই মন খারাপ করবি না। মা অবশ্য অনেক কষ্ট পেয়েছিলেন, কারণ আমার মা বুঝেছিলেন ডিভোর্সি নারী হয়ে এই সমাজে টিকে থাকা অনেক কঠিন। এত মেধাবী একটা মেয়ের জীবনের এই দুর্ঘটনা উনি মেনে নিতে পারেননি। তাই আমি ইউকে থেকে চলে আসার 2 মাসের মধ্যে মা হার্ট অ্যাটাক করে না ফেরার দেশে চলে যায়। আসলে মা নিজেকে ক্ষমা করতে পারছিলেন না, কারণ মাস তিনেক আগে মায়ের একবার হার্ট অ্যাটাক হয়েছিল। সেই কারণে আমাকে তড়িঘড়ি করে ইউকে থেকে এসে মায়ের কাছে মাসখানিক থাকতে হয়। আর তখনই ঘটনাটা ঘটে। আমি বিয়ে করে মামুনের বাবাকে ইংল্যান্ডে নিয়ে যাবার পর ওকেও একটা ল কলেজে ভর্তি করে দেই। তারপর আমাদের শুরু হয় কঠিন সংগ্রাম। একদিকে চাকরি, অন্যদিকে পড়াশোনা। আমি ওর আগে ব্যারিস্টারি পাশ করে ফেলি, সাথে সাথে ভালো চাকরি পেয়ে যাই। আমি চাকরি পাবার পর আহসানকে আর তেমন কষ্ট করতে হতো না। খুব সুন্দর সাবলীল গতিতে আমাদের জীবনতরীটা বয়ে চলতে লাগলো। এর মাঝে মামুনের জন্ম হয়। আহসানেরও ব্যারিস্টারি কমপ্লিট হয়। ও ছিল ওর মায়ের একমাত্র সন্তান। স্বাধীনতার যুদ্ধে ওর বাবা শহীদ হন, তাই ও ওর মাকে বছরে 6 মাস নিজের কাছে এনে রাখত। আমারও খুব ভালো লাগতো। এর মাঝে একদিন ঢাকা থেকে আমার আর ওর ফ্রেন্ড জেনিফার চিঠি পাঠায়, ও ইউকে আসছে দিনের জন্য আমাদের সাথে থাকবে, তারপর নিজের একটা ব্যবস্থা করে চলে যাবে। আসার নিজ মুখে কিছু বলেনি, কিন্তু ওর বডি ল্যাঙ্গুয়েজটা এমন ছিল আমি যদি জেনিফারকে বাসায় থাকতে দেই তাহলে ও খুব খুশি হবে। আমার দু চোখে তখন রঙিন স্বপ্ন। এতদিন আমরা দুজনে পড়াশোনা, নিজেদের ক্যারিয়ার এসব নিয়ে ব্যস্ত থাকার কারণে প্রেম করার সুযোগ হয়ে ওঠেনি। এর মাঝে আবার মামুনেরও জন্ম হয়। আসান। ব্যারিস্টারি পাশ করার পর যেন আমার সংসারে পরিপূর্ণতা আসতেই শুরু করলো। এতদিনের কষ্ট সংগ্রামের ফসল তখন আমাদের দুজনের ঘরে তোলার পালা। যদিও আমি ওর আগে ব্যারিস্টারি পাশ করেছি, কিন্তু একা হাতে সংসারের সব খরচ, আহসানের পড়ার খরচ সব সামলিয়ে হিমশিম খেতাম। ও পাশ করার পর আমার ও দায়িত্বের বোঝা যেন একটু হালকা হলো। আমি তখন বেশ ফুরফুরে। আমরা তিনজন মিলে টেমস নদীর পার্ক, লন্ডনের হাইড পার্ক থেকে শুরু করে এক একদিন এক এক পার্কে ঘুরতে লাগলাম। কখনো রানীর প্রাসাদের সামনে ঘুরতে যেতাম। আমার কাছে নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী মনে হলো।
এবং এই জগতের সবচেয়ে সুখী কাপলদের একজন আমি আর আহসান। আর আমাদের চোখের মণি মামুনকে নিয়ে সুখের তরিটা যেন তরতর করে বয়ে যেতে লাগলো। তখন সামারের সময় ছিল। চারদিকে চেরি ফুল ফুটে আছে। এত সুন্দরের মাঝে কোনো অসুন্দর আমার চোখে পড়েনি, যার ফলে আহসানের কোনো পরিবর্তন আমার চোখে ধরা পড়ল না। বরং ও যেন আমার প্রতি একটু বেশি গ্রেটফুল। দেশে থাকলে রাজনীতির গ্যারাকলে ওর ভবিষ্যৎ অন্ধকার হয়ে থাকত, কিন্তু আমার সাথে লন্ডনে বাড়ি জমানোর ফলে ও ওর ক্যারিয়ারটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পেরেছিল। আমাদের বাসাটা ছিল লন্ডনের ক্রিকেলউডে। ওখানে এক বেডরুমের একটা বাসা আমরা ভাড়া নিয়েছিলাম। বেডরুমটা বেশ বড় থাকাতে শাশুড়ি মা যখন আসতেন মাঝখানে মোটা পর্দা দিয়ে পার্টিশন দিয়ে দিতাম। তারপরও সংকোচ লাগতো। যতদিন শাশুড়ি মা থাকতেন আমাদের নিজেদের একটু সামলে রাখতাম। তখন দাম্পত্য প্রাইভেসির হ্যাম্পার হতো, তাও আমি মানিয়ে নিয়েছিলাম। এর মাঝে আমি জেনিফারের আসার কথা একদম ভুলে গেছি, কিন্তু আহসান ভুলেনি। ও একদিন আমাকে নিয়ে একটা বাসা দেখতে গেল। বাড়িটা ডুপ্লেক্স, সামনে এক চিলতে লন আছে। আমার শাশুড়ি মা তখন বাংলাদেশে, তাই আমি আর একটু দেরি করে বাসা ঠিক করতে চাইছিলাম। ওখানে অনেক টাকা বাসা ভাড়া গুনতে হয়, কিন্তু আহসানের তাড়াটা বেশি ছিল। আমি ভেবেছিলাম হয়তো আমার শাশুড়ি মায়ের জন্য ওর এই তাগাদা ছিল। যাই হোক, বাসাটা খুব সুন্দর ছিল। আমার আসলে জেনিফারকে নিয়ে সন্দেহ করার কিছু ছিল না, কারণ ও বিবাহিত ছিল। ও ঢাকা ভার্সিটি থেকে লতে গ্র্যাজুয়েশন করেছিল। এর মাঝে বিশাল উৎসাহ আর উদ্দীপনা নিয়ে আহসান পুরো বাড়িটা সাজিয়ে ফেলল। বিশেষ করে একতলায় দুটো বেডরুম ছিল। একটা রুম সে নিজের হাতে মনোরম করে সাজালো। আমি ভেবেছিলাম ওই রুমটাতে মনে হয় আমার শাশুড়ি মা থাকবে, কিন্তু আহসান যখন অনেক দাম দিয়ে একটা পেইন্টিং কিনে ওই রুমের ওয়ালে টাঙালো তখন আমার একটু খটকা লাগলো। পেইন্টিংটা ছিল দুটি আলিঙ্গনরত নরনারীর। আমি জানি আমার শাশুড়ি মা রুমে কোনো ছবি রাখা পছন্দ করেন না, খুব নামাজি মানুষ ছিলেন। তখন আমি আহসানকে জিজ্ঞাসা করলাম, মা তো ছবি পছন্দ করেন না, তুমি এখানে এই পেইন্টিংটা রাখলে কেন? ও বলেছিল, সব কৌতূহল একসাথে জানতে নেই। আমি ওর হেয়ালি কথাকে হেয়ালি হিসেবে ধরে নিয়েছিলাম। তারপর এক পরন্ত বিকেলে আমার শাশুড়ি মাকে সাথে নিয়ে জেনিফার আমার বাসায় পদার্পণ করলো। আমি খুব অবাক হয়েছিলাম। জেনিফারের আসার কথা আহসান ঠিকই জানতো, তাই তো আমার শাশুড়ি মাকে ওর সাথে ট্যাগ করে দিয়েছে, কিন্তু আমাকে জানায়নি। শাশুড়ি আসার কথা জানতাম বলে ওকে জিজ্ঞাসা করেছিলাম, মা কার সাথে আসবে? ও বলেছিল ওর একজন পরিচিতের সাথে মা আসবেন, কিন্তু সেই পরিচিত মানুষটা যে জেনিফার সেটা আহসান আমার কাছে হাইড করেছিল। আর জেনিফারও আমাকে চিঠি দিয়ে ওর আসার ডেট জানায়নি। একটু কষ্ট অনুভব করেছিলাম। পর মুহূর্তে ভেবেছিলাম ও হয়তো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য জেনিফারের কথাটা গোপন করেছে। কিন্তু জেনিফার আসার পর আহসান যখন জেনিফারকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়ে ওই রুমে নিয়ে গেল তখন আমার মনটা ভীষণ খারাপ হয়েছিল, কারণ আমাদের বেডরুমটাও এত মমতা দিয়ে সাজায়নি। তাহলেও জেনিফারের জন্য স্পেশাল করে রুমটা সাজিয়েছে। সেদিন আমার কেন যেন মনে হয়েছিল আহসানকে অতিরিক্ত বিশ্বাস করার সুবাদে আমার দাম্পত্যের পালঙ্কে ঘুণ পোকা ধরে নিত। পরে নিজেকে নিজেই প্রবোধ দিয়ে বলেছিলাম এত সন্দেহ বাতিক হওয়া ঠিক নয়, কারণ ভালোবাসার ঘর টিকে থাকে বিশ্বাসের ভিতের উপর। কিন্তু আহসানের অ্যাটিটিউড দেখে আমার শাশুড়ি মা প্রচন্ড বিরক্ত হয়ে আমায় বললেন, এই মাদারি কি এখানে থাকবো বৌমা? হুম, কদিনের জন্য এসেছে, তারপর নিজের একটা ব্যবস্থা করে চলে যাবে। আহসান কি তোমার অনুমতি নিয়ে ওই মায়েরে এখানে আনছে? আসলে সত্যি বলতে আজ যে জেনিফার আসবে এ বিষয়টা তো আহসান আমাকে জানায়নি, তাই আমতা আমতা করে শাশুড়ি মাকে বললাম, ও আসবে জানতাম, কিন্তু আজকেই যে আসবে তা জানতাম না। তুমি শিক্ষিত মায়া, তারপরও তোমারে কই, কাজটা তুমি ঠিক করো নাই বৌমা। আহসান চাইলেও তোমার মতো দেওয়া উচিত হয় নাই।
আহসানের বুদ্ধির উপর আমার কোনো ভরসা নাই। ওর বুদ্ধির ধার যদি এত বেশি থাকতো তাহলে এত ছাত্র থাকতে ও কেন শাস্তি পাইল? ও আসলে গ্যারাকলে পইরা গেলে সেখান থেকে আর বাইর হইতে পারে না। দেওয়াল ঘড়ির ঢং ঢং ঘন্টা বাজার শব্দে আমি আর নীলা বুঝতে পারলাম ঘড়ির কাঁটা 12টা ছুঁয়েছে। অগত্যা আমি নীলার দিকে তাকিয়ে বললাম, তোমার বিরক্ত লাগছে না তো? না মামনি, তুমি বলো। আমার কোনো সমস্যা নেই। আমি আবারও বলা শুরু করলাম, তবে একটা বিষয় আমার নজর এড়ালো না। জেনিফার আমার সাথে সময় কাটাতে যত না আগ্রহী তার থেকে বেশি আগ্রহ ওর আহসানকে নিয়ে। সামান্য একটা কোকের বোতল কিনতে গেলে ওর আহসানকে চাই। আমি তো খুব সাদামাটা চেহারার মানুষ, কিন্তু জেনিফার ছিল বেশ সুন্দর। সবচেয়ে আকর্ষণীয় ছিল ওর ফিগার, মেধহীন ঝরঝরে শরীর। আমি আসলে তখন আহসানকে এত নষ্ট চরিত্রের মানুষ ভাবতে পারিনি। ইউনিভার্সিটি পড়া অবস্থায় আহসানকে সবাই শুদ্ধ চরিত্রের মানুষ হিসেবে জানত। এর মাঝে বাংলাদেশ থেকে একটা চিঠি আসলো, সাজিদ পাঠিয়েছে। ও তখন বুয়েটে সিভিলে পড়াশোনা করছে, আমার একমাত্র আদরের ছোট ভাই। আমি খুব আবেগে আপ্লুত হয়ে গেলাম, কারণ 5 বছর থেকে আমার বাবার বাড়ির কারোর সাথে আমার কোনো রকম যোগাযোগ নেই। আমার ভিতরটা আমার মা বাবা ভাইকে দেখার তৃষ্ণায় ফেটে যাচ্ছিল। তুমি জানো আমি কতবার ওই চিঠিতে হাত বুলিয়েছি। মনে হচ্ছিল ওখানে আমার আপনজনের স্পর্শ লেগে আছে। কিন্তু চিঠি পড়ে আমি আর ইউকে থাকতে পারছিলাম না, কারণ চিঠিতে লেখা ছিল আমার মায়ের হার্ট অ্যাটাক করেছে। মা আমাকে দেখতে চেয়েছে। আমার তখন খুব ইচ্ছে করছিল এক ছুটে বাংলাদেশে চলে এসে মাকে বুকে জড়িয়ে ধরি। মায়ের অসুস্থতার খবর পাওয়ার পর প্রতি মুহূর্তে মায়ের স্মৃতি আমাকে তাড়া করে ফিরে। আমার বাবা প্রশাসন ক্যাডারে চাকরির সুবাদে আমাকে আর সাজিদকে তেমন সময় দিতে পারতেন না, কিন্তু মা আমাদের ভাই বোনের সাথে ছায়ার মতো ছিলেন। আমার মা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলেন। সায়েন্সের স্টুডেন্ট হওয়াতে আমি আর সাজিদ মায়ের কাছেই পড়াশোনা করতাম। সেদিনের সেসব স্মৃতি আমার সারাক্ষণ হতে লাগলো। আজকের এই আমি যেন সেদিনকার মায়ের পরিশ্রমের ফসল। আল্লাহ পাক মানুষের রিজিক বরাদ্দ করে দেন, কিন্তু আল্লাহ পাক রিজিকের সন্ধানও করতে বলেছেন। আমার মা সেই রিজিকের সন্ধানে আমাদের সহায়তা করেছেন। আমার ভিতরে এক ধরনের ডিপ্রেশন শুরু হলো। কেন যেন মনে হলো আমি মনে হয় মাকে আর দেখতে পাবো না। তাই আহসান তখন কি করতো বা জেনিফারকে নিয়ে কোথায় যেত এগুলো তখন আর আমি খেয়াল করতাম না। আর এই ডিপ্রেশন আহসান আর জেনিফারের জন্য শাপে বর হলো। আমি সেদিন অফিস থেকে এসে মামুনকে কোলে নিয়ে লনে হাঁটছিলাম। আহসান তখনও ফেরেনি। জেনিফার ওর রুমে ঘুমাচ্ছিল। সময়টা সেপ্টেম্বর। শীতের আগমনী বার্তা বাতাসে ভাসছে। সেই পড়ন্ত বিকেলে আহসান খুব খুশি মুখ করে বাড়ি ফিরে আমার কোল থেকে মামুনকে নিয়ে আমার হাতে একটা খাম ধরিয়ে দিল। আমি অবাক হয়ে ওকে জিজ্ঞাসা করলাম, এটা কি? খুলেই দেখো না। আমি খাম খুলে সত্যি খুব সারপ্রাইজ হলাম। ওখানে আমার আর মামুনের জন্য প্লেনের টিকিট। আমি কি বোকা ছিলাম? আহসানের ছলচাতুরি সেদিন বুঝতে পারিনি। আবেগে আপ্লুত হয়ে ভেবেছিলাম আহসান আমার দিকে কত খেয়াল রাখে। বরং ও যে আমার মনের অবস্থা বুঝতে পেরেছে এটা ভেবে আমার চোখে জল এসে গেল। সে সময় জেনিফার ঘুম থেকে উঠে আমাদের কাছে এসে বলল, তোমরা কি নিয়ে এত আনন্দে আছো? আহসান খুশিতে গদগদ হয়ে বলল, সায়মা 5 বছর পর ওর বাবার বাড়ি যাচ্ছে। জেনিফারের খুশির মাত্রা যেন আহসানের খুশিকে ছাপিয়ে গেল। অতি আনন্দের আতিশয্যে বলেই ফেলল। আমরা সেই খুশিতে বাসায় একটা ছোট খাটো পার্টি দিতে পারি। সত্যি সেদিন জেনিফার নিজ উদ্যোগে পার্টির ব্যবস্থা করেছিল। তবে আমার শাশুড়ি মা রেগে গিয়ে বলেছিলেন, ঘরের বউ আমার কতদিনের লাইগা বাংলাদেশে যাইতাছে এটা তো খুশির বিষয় নয়, বরং বৌমার লাইগা আমার মনটা তো পূর্ব। যতদিন আইব না আমার তো নাতি বৌমার জন্য মন খারাপ থাকবো। আহসান তোর এতে আনন্দ লাগার কে আছে বুঝলাম না। আমার মনটা পূর্ব তোর মন পূর্ব না। আহসান অবশ্য পর মুহূর্তে নিজেকে সামলে নিয়েছিল।
কিন্তু আমার শাশুড়ি মা রেগে গিয়ে জেনিফারকে বলেছিল, এই সব ফালতু কাজ না কইরা বাসা দেখা তুমি চইলা যাও। বৌমা না থাকলে তোমার এই বাড়িতেও থাকন যাইব না। এতে অবশ্য আসানের খুব মন খারাপ হয়। আমারও হয়েছিল। মনে হয়েছিল শাশুড়ি মা এভাবে জেনিফারকে না বললেও পারতেন, কারণ বিদেশে প্রথমে সবাইকে খুব স্ট্রাগল করতে হয়। আমার দেশের মানুষ এবং ভার্সিটির বন্ধু হওয়াতে আমি আর আহসান জেনিফারকে এইটুকু সহযোগিতা করতেই পারি। তাই আমি শাশুড়ি মাকে সে কথা বলতে গেলে কারণ হিসাবে উনি বলেছিলেন, এই মায়েরে কেরা রান্না কইরা খাওয়াইব, ও তো পারে শুধু সাজগোজ করে বেড়া মানুষের লগে নটাঙ্গিনি করতে। তোমার চোখে কি কিছুই পড়ে না? এই যে সারাক্ষণ আহসানের সাথে দাঁত খেলায়, বাইরে ঘুরতে যায়, এগুলো আমার ভালো লাগে না। আমি তখন ভেবেছিলাম আমার শাশুড়ি মা গায়ের একজন আটপৌরে মহিলা। শহুরে এইসব কালচারে উনি হয়তো অভ্যস্ত নন। এই কারণে হয়তো জেনিফারের বিষয়গুলো উনি মেনে নিতে পারছেন না। তাই শাশুড়ি মাকে বলেছিলাম, মা ও তো বিবাহিত, রাখো তোমার বিবাহিত। আদৌ ওর জামাইয়ের ঠিক আছে কিনা কে জানে। পরে বুঝেছিলাম আমার শাশুড়ি মা অল্প বয়সে বিধবা হয়ে জীবনের অনেক কঠিন সমস্যা মোকাবেলা করেছেন। তাই মানুষ চিনতে উনি ভুল করেননি, কারণ জীবন ওনাকে বুঝিয়ে দিয়েছে সত্যিকার অর্থে কোনটা সাদা আর কোনটা কালো। তাই উনার অভিজ্ঞ চোখে জেনিফারের চারিত্রিক ত্রুটিগুলো ঠিক ধরা পড়ত বলে এভাবে রিয়্যাক্ট করতেন। আর আমি সরল বিশ্বাসের মানুষ ছিলাম বলে এ ধরনের চিন্তা মাথায় আসতো না। যাই হোক, আমিও 2 দিন পর এমিরেটসে করে হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের পথে উড়াল দেই। আহসান আমার সাথে এয়ারপোর্টে এসেছিল। আমি আহসানকে আমার নিজের থেকে বেশি বিশ্বাস করতাম। তাই শাশুড়ি মা এত কিছু বলার পরেও ওর প্রতি তখন আমার কোনো অবিশ্বাস জন্মায়নি। নিজের আপনজনের কাছে ফিরে যাবার আনন্দে আমি এতটাই বিভোর ছিলাম, আহসান কিংবা জেনিফার ওদের নিয়ে ভাবার অবকাশ ছিল না। দীর্ঘ প্লেন জার্নির পর ঢাকা এয়ারপোর্টে নেমে আমি বেশ পুলকিত। আমাকে রিসিভ করতে সাজিদ এসেছিল। সাজিদ মামুনকে কোলে তুলে নিল। ড্রাইভার আমার লাগেজগুলো নিয়ে গাড়িতে তুলে দিল। তখন রাস্তায় এত জ্যাম ছিল না। খুব দ্রুত আমি ইস্কাটনে আমার বাবার কোয়ার্টারে পৌঁছে যাই। ব্যারিস্টারি পাশ করাতে বাবা মনে মনে খুশি হয়েছিলেন, কিন্তু আহসানের ব্যাপারে তখনও বাবার নেগেটিভ অ্যাটিটিউড ছিল। আমার অবশ্য ওই বিষয়টা মাথার উপর দিয়ে চলে গেল। মাকে দেখতে পেয়েছি, এই আনন্দে আমি আত্মহারা। তবে মামুনের সাথে বাবার সখ্যতা গড়ে উঠতে থাকে। এর মাঝে 7 দিন পেরিয়ে গেল। আমাদের বাসায় সরকারি টেলিফোন ছিল, কিন্তু এই কয়দিনে আহসান আমাকে ফোন করেনি দেখে মা অবাক হয়ে জিজ্ঞাসা করল, জামাই তো ফোন দিয়ে তোর আর মামুনের খোঁজ নিল না। তোরা ঠিকমতো পৌঁছালি কিনা সেটাও তো ওর জানা উচিত ছিল। আমি মাকে বললাম, ওখান থেকে বাংলাদেশে সহজে লাইন পাওয়া যায় না। আসলে এ কথাটা বলে মাকে এড়াতে চাইলাম, কিন্তু মনে মনে আহসানের এই আচরণ আমাকে পীড়া দিতে লাগলো। লন্ডনে থাকতে আমার এমন অনুভূতি কখনো হয় নাই, অথচ বাংলাদেশে আসার পর আহসান ফোন না দেওয়াতে আমার ইনসিকিউরিটি অনুভব হতে লাগলো। মনের ভিতর কুড়াতে শুরু করলো। অগত্যা ওই টেনশনটা নিতে না পেরে নিজেই আহসানকে ফোন দিলাম। কিন্তু ফোন করার পর আমার কেন যেন মনে হলো আমি যেন আহসানের কথার মাঝে আগে সেই উচ্ছ্বাসটা খুঁজে পেলাম না। আহসানও কাজের দোহাই দিয়ে তাড়াতাড়ি ফোনটা রেখে দিল। এমনকি আমাকে জিজ্ঞাসা করলো না আমি কবে ফিরবো। জেনিফারের কথা ওকে আর জিজ্ঞাসা করা হলো না। এর মাঝে আমার আসার খবর বন্ধুদের কানে পৌঁছে গেল। ওরা আমার সাথে দেখা করতে চাইলো। আমিও মনটাকে হালকা করার জন্য ওদের সাথে নিয়ে বেলি রোডে একটা রেস্টুরেন্টে বসলাম। মেঘদীপা, জারাহ, রাসেল আর জামান ওরা সবাই যথাসময়ে চলে আসলো। এক দু কথা বলার পর জেনিফারের প্রসঙ্গ চলে আসলো। মেঘদীপা আমাকে বলল, জেনিফার তো লন্ডনে পাড়ি জমিয়েছে, তোর সাথে দেখা হয়েছে, ও তো আমার বাসাতেই আছে। একথা শুনে যারা চিৎকার দিয়ে বলল, কাজটা তুই ঠিক করিসনি। কেন, এতে কি সমস্যা? তুই তাহলে ওর সম্পর্কে কিছুই জানিস না? বাড়িতে কি আহসান ভাই একা আছেন? না, আমার শাশুড়ি মা সাথে আছেন। কিন্তু ওকে তোর বাড়িতে জায়গা দেওয়া ঠিক হয়নি।
তুই কি ভুলে গেছিস আহসান ভাইকে জেনিফার কিন্তু প্রচন্ড পছন্দ করত। পছন্দ আর ভালোবাসা তো এক কথা নয়। আহসান বহিষ্কার হওয়ার পর জেনিফার নিজ থেকেই সরে আসে। আহসানকে আমার প্রথম থেকেই ভালো লাগতো, কিন্তু সে সময় ওকে আমার ভালোবাসার কথাটা বলার সময় পাইনি। কারণ সে সময় এরশাদ বিরোধী আন্দোলনে আহসান সরাসরি অংশ নেয়। পরে একটা ঘটনা সূত্রে আমি আর আহসান কাছাকাছি চলে আসি। এরপর রাসেলও আমাকে বলল, আমি অবশ্য তোর আর আহসানের বিষয়টা জানি, কিন্তু তোর মনে আছে জেনিফার সে সময় সরকার পক্ষের এক রাজনৈতিক নেতাকে 15 লক্ষ টাকা কাবিনে ঘটা করে বিয়ে করে। এরপর এরশাদের পতনের সাথে সাথে ওই রাজনৈতিক নেতার ঠাটবাট কমে যেতে থাকে। জেনিফারের সাথে তখন ওনার সম্পর্কের অবনতি হয়। পরিশেষে ওই লোকের কাছ থেকে নিজের সব পাওনা বুঝে নেয়। তারপর ডিভোর্স নিয়ে লন্ডনে পাড়ি জমায়। জামানো জেনিফারের সম্পর্কে আমাকে বলে, জেনিফার এমন একটা মেয়ে উপরে ওঠার জন্য নিজের প্রয়োজন মাফিক কাউকে না কাউকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে। আর দেখতে সুন্দরী, খুব মিষ্টি করে কথা বলাতে অনেকেই ওর কথায় পটে যায়। এসব শুনে আমার পায়ের তলার মাটিটা মনে হয় সরে যেতে লাগলো। বাসায় ফিরতে সন্ধে পার হয়ে গেল। এক আকাশ উচ্ছ্বাস নিয়ে বিকেলের নরম রোদের আলোয় বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিলাম। এক সাগর বিষাদ নিয়ে বাসায় ফিরে এলাম। বাড়িতে ঢুকা মাত্রই মা আমার চেহারা দেখে আঁতকে উঠে বললেন, সায়মা, তোকে এমন লাগছে কেন? তোর কি শরীর খারাপ লাগছে? মাকে কিছু বুঝতে না দিয়ে বললাম, আমি ঠিক আছি। মামুন কোথায়? সাজিদের সাথে খেলছে। আমি আম্মার সাথে কোনো কথা না বলে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। আমার মনে হতে লাগলো আমার শরীরের সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে আসছে। রুমের দরজাটা কিছুক্ষণের জন্য লক করে দিলাম। ফ্যানটা ফুল স্পিডে ছেড়ে দিলাম। তারপর বুকের ভিতর জমাট বাঁধা কান্নাগুলো দু চোখের কোল বেয়ে অঝরে গড়িয়ে পড়তে লাগলো। আমি একটু থেমে গেলাম, কেননা আজও সেই বিষাদ মাখা নোনা জলের কাপের পৃষ্ঠা উল্টাতে গিয়ে চোখের কোণটা সিক্ত হয়ে গেল। নীলা মনে হয় বুঝতে পেরেছে, তাই আমাকে সামলে ওঠার সুযোগ দিয়ে বলল, মামনি, আমি আরো 2 কাপ চা বানিয়ে আনছি। আমি জানি আমার বৌমাটি খুব বুদ্ধিমতী। ও চলে যাবার পর আমি আসলেই নিজেকে একটু সামলে নেওয়ার চেষ্টা করছি আর ভাবছি, কি বিচিত্র মানুষের মন এত বড় আঘাত পাওয়ার পরও কি এক অদৃশ্য বেদনায় বুকের ভিতরটা আজও হু হু করে কেঁদে ওঠে। নীলা 2 কাপ চায়ের সাথে একটু মুড়িমাখা নিয়ে আমার সামনে হাজির হয়ে বলল, ঘন দুধে চা, সাথে তোমার পছন্দের মুড়িমাখা। খেয়ে দেখতো কেমন হয়েছে। আমি জানি নীলাও আমার মতো খুব সুন্দর চা বানাতে পারে। আমি চায়ের কাপে চুমুক দিয়ে বললাম, অপূর্ব, ভীষণ ভালো হয়েছে। কি করে বুঝলে আমার চায়ের টেস্টটা পেয়েছিল? এতদিন ধরে আছি তোমার সাথে, এইটুকু যদি বুঝতে না পারি তাহলে আমি তোমার কেমন বৌমা? নীলার কথাটা শুনে আমার বুকটা ভরে গেল। এরপর নীলা আমায় বললে, মামনি, আমার একটা বিষয়ে খুব জানতে ইচ্ছে হচ্ছে। তুমি বললে আহসান আঙ্কেলকে তুমি কখনো ভালোবাসার কথা বলতে পারোনি। আর একবার বললে বিশেষ একটি ঘটনার পরিপ্রেক্ষিতে তোমরা কাছাকাছি এসেছিলে। সে ঘটনাটা কি? আর বিয়ের আগে তোমাদের বছরের রিলেশন ছিল। সে সময় ছিল স্বৈরাচারী এরশাদ সরকারের শাসনামল। একটানা 10 বছর সংগ্রামের ফলে ওই সরকার বিদায় হয়। সেদিন ছিল 1987 সালের 10ই নভেম্বর। আমার বাবা তখন রংপুরের ডিসি। ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার পর কোকেয়া হলে সিট পাই। আমি তখন অনার্স 3rd ইয়ারে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে সেদিন সব দল মিলে সচিবালয় অবরোধের ডাক দেওয়া হয়। শহরে তখন প্রচণ্ড উত্তেজনা। সরকার থেকে ছাত্র ছাত্রীদের হলো খালি করতে বলা হয়। স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়। এত নিষেধাজ্ঞা সত্ত্বেও সকাল থেকে দলে দলে মানুষ পুরানা পল্টনে জড়ো হয়। ঢাকা ভার্সিটি থেকে ছাত্র ছাত্রী এসে সেখানে যোগ দেয়। সরকার থেকে প্রচুর দাঙ্গা পুলিশ নামানো হয়। দফায় দফায় পুলিশ ছাত্র জনতা সংঘর্ষ হয়। সেখানে শ্যামলা বর্ণের এক টকবগে তরুণ এসে অংশ নেয়। তার বুকে আর পিঠে লেখা ছিল স্বৈরাচারী নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। ওর কণ্ঠে ছিল দেশদীপ্ত স্লোগান।
স্লোগানে স্লাইগানে পল্টন প্রেস ক্লাব 0 স্কয়ার মুখরিত। একসময় পুলিশ গোলাগুলি শুরু করে, সেখানে আমিও ছিলাম। আমার পাশেই ছিল আহসান। প্রচণ্ড গোলাগুলি শুরু হয়। আমি উভয় পক্ষের গোলাগুলির মাঝখানে পড়ে যাই। একসময় মনে হলো আজকে যেন আমার জীবনের শেষ দিন। আর হয়তো কোনোদিন বাবা মা ভাইকে দেখতে পাবো না। সে সময় আহসান কোথা থেকে ছুটে এসে আমাকে একরকম বাজাকলা করে সেখান থেকে নিয়ে আসে। ও আমাকে সচিবালয়ের পাশ দিয়ে জানখারপুল হয়ে লালবাগে একটা বস্তি ঘরে নিয়ে যায়। সারা রাত আমি আর আহসান সে ঘরে লুকিয়ে থাকি। যদিও আহসানকে আমি শুদ্ধ চরিত্রের মানুষ হিসাবে জানি, তারপরও আমার ভয় হতে লাগলো। আহসান আমার ভয়টা বুঝতে পেরে বলেছিল, তুমি ঘরে নিশ্চিন্তে শুয়ে ঘুমাও। আমি দরজার বাইরে বসে থেকে সারা রাত পাহারা দিচ্ছি। তখন তো ফোনের ব্যবস্থা ছিল না। বুঝতে পারছি ওদিকে আমার বাবা মা খুব চিন্তা করছে। সেই রাতটা পার হওয়ার পর ভোরের আলো ফুটতেই আমি আর আহসান কার্ডফোনের সন্ধান করি। সদরঘাটের ওখানে কার্ডফোনের সন্ধান পাই। সেখানে 2 কয়েন ঢুকিয়ে বাসায় মেসেজ দিয়ে বলি, আমি ভালো আছি। ওরা যেন চিন্তা না করেন। তবে মনে মনে আমি আহসানের উপর দুর্বল হয়ে পড়ি। ওর আচরণ, ওর চারিত্রিক শুদ্ধতা আমাকে মুগ্ধ করে। এখন বলো, ওই মানুষটাকে আমি অবিশ্বাস কিভাবে করব? আমি ওর যে চারিত্রিক শুদ্ধতার পরিচয় পেয়েছি তাই ওকে কোনোদিন সন্দেহ করতে পারিনি। সারা রাত আমি আর ও একসাথে ছিলাম। কত কিছুই তো ঘটে যেতে পারত। সময়, পরিবেশ, পরিস্থিতির উপর কারো তো হাত ছিল না। যাই হোক, এরপর আহসান আমাকে নিয়ে কমলাপুরের রেল স্টেশনে গিয়ে রংপুরগামী ট্রেনের টিকিট কেটে আমাকে ট্রেনে উঠিয়ে দেয়। আমি রংপুরে যথাসময়ে পৌঁছে যাই। বাবা মা আমাকে পেয়ে হাফ ছেড়ে বাঁচলেন। পরদিন পেপারে নিউজ দেখে আমি ভীষণভাবে আহত হলাম। কারণ সরকারের নিষেধ সত্ত্বেও ঢাকা ভার্সিটি ও অন্যান্য ভার্সিটি থেকে যেসব ছাত্রছাত্রী এই সমাবেশে অংশ নেয় তাদের নামের তালিকা করা হয়। আহসানের কারণে আমার নামটা বাদ পড়ে। কিন্তু আহসানকে কালো তালিকাভুক্ত করা হয় এবং ওকে অ্যারেস্ট করা হয়। বুকে লেখা স্লোগান সহ সেই টগবগে তরুণটা মারা যায়। ওর নাম ছিল নূর হোসেন। গণতন্ত্রের জন্য সেদিন অনেক মানুষ নিজের জীবন উৎসর্গ করে। অথচ রক্ত দিয়ে কেনা এই গণতন্ত্রটা বারবার হুমকির শিকার হয়। আমাদের প্রজন্মে গণতন্ত্র উদ্ধার আর দীর্ঘ রক্তাক্ত সংগ্রামের প্রতীক হয়ে উঠল নূর হোসেন। অথচ আমরা অবলীলায় সেই সব আত্মত্যাগের কথা বেমালুম ভুলে যাই। তখন তো মোবাইল ফোনের যুগ ছিল না। পত্রিকার মাধ্যমে এসব খবর পাই। অনেক ছাত্র নেতাদের সাথে আহসানকেও শাহবাগ থানার পুলিশ কন্ট্রোল রুমের সেলে কিছুদিন রাখা হয়। সে সময় স্বৈরাচারী সরকারের চাপে আহসান সহ বেশ কয়েকজন ছাত্রনেতাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কালো তালিকাভুক্ত করে। ওকে 2 বছরের জন্য ভার্সিটি থেকে বহিষ্কার করা হয়। এতে আহসান অনেক ভেঙে পড়ে। কারণ ওর পারিপার্শ্বিক অবস্থা খুব সঙ্গীন ছিল। ওর মা অনেক কষ্ট করে ছেলের লেখাপড়ার খরচ চালাতো। আমারও আহসানের জন্য খুব মায়া হয়। কেন যেন ওর প্রতি এক ধরনের দায়বদ্ধতা অনুভব করি। যখনই ভাবতাম সেদিন যদিও পাশে না থাকতো তাহলে আমার কি হতো। আল্লাহ পাক বলেছেন উপকারীর কৃতজ্ঞতা স্বীকার করতে। আর ওর সাথে আমার এভাবে জড়িয়ে পড়াটা হয়তো আল্লাহ পাক আমাদের দুজনের ললাটে লিখে দিয়েছেন। এরপর থেকে আহসানের সাথে আমার চিঠির আদান প্রদান হতে থাকে। প্রথম সহমর্মিতা থেকে ওর সাথে আমি যোগাযোগ করতাম। কিন্তু এই সহমর্মিতা কখন যে ভালোবাসায় পরিণত হয়েছিল আমি নিজেই জানি না। যে আহসান আমাদের ক্লাসের হিরো ছিল, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ও জিরোতে পরিণত হয়ে গেল। আহসান ছাত্র হিসাবে ক্লাসে টপার বয় ছিল। দেখতেও সুদর্শন। তাই ক্লাসের অনেক মেয়েদের ও আকাঙ্ক্ষিত পুরুষ ছিল। জেনিফারও ওদের একজন। কিন্তু এই ঘটনার পর সবাই আহসানকে এড়িয়ে চলতে শুরু করলো। সময়ের আবর্তে আমি আহসানের একমাত্র বন্ধু হয়ে উঠেছিলাম। আহসান ওই সময়টাতে প্রচন্ড ডিপ্রেশনে চলে গিয়েছিল। পরে জেনেছিলাম ও জেনিফারকে এক আধটু পছন্দ করত। জেনিফার ছিল অনেকটা গায়ে পড়া স্বভাবের মেয়ে। ওর মতো মেয়েরা কখনো কাউকে ভালোবাসতে পারে না। ওরা শুধু নিজেকে ভালোবাসে। নিজেকে ভালো রাখার তরে ওরা অনেক কিছু করতে পারে। এমনকি নিজেকে বিকিয়েও দিতে পারে।
আহসান ছাত্র হিসাবে টপার ছিল, নেতৃত্বের গুণাবলী ছিল, তাই অল্প সময়ে ভার্সিটির খুব পরিচিত মুখ হয়ে উঠল। জেনিফারও তখন ওকে অনেক প্যাম্পার করত। পহেলা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি এসব দিবসে আহসানকে পাঞ্জাবি গিফট করত। আহসানের তখন যা বয়স ছিল, ও ভাবত জেনিফার হয়তো ওকে সত্যিই খুব পছন্দ করে। কিন্তু ওর ভুল ভাঙে যখন ওকে ভার্সিটি থেকে 2 বছরের জন্য বহিষ্কার করা হয়। সে সময় জেনিফার সরকারদলীয় এক রাজনৈতিক নেতাকে বিয়ে করে বিশ্ব ট্যুরে বেরিয়ে পড়ে। যাই হোক, আহসানের আর পরীক্ষা দেওয়া হয় না। ডিপ্রেশন কাটাতে আমি ওকে ক্রমাগতভাবে কাউন্সেলিং করতে থাকলাম। সেই বস্তির ঘরে ওর সাথে সারা রাত কাটানোর পর আমার এক ধরনের দায়বদ্ধতা কাজ করে। আর একটা বিষয় ছিল, ও চাইলে আমার নামটা ভার্সিটিতে জানাতে পারত। তাহলে ওর মতো হয়তো আমার প্রতিও 2 বছরের বহিষ্কারের আদেশ জারি হতো। আর তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি যদি কাউকে বিয়ে করি তাহলে আহসানকেই বিয়ে করব। এজন্য আমার দেশে থাকা চলবে না। কারণ আমার বাবার যা স্ট্যাটাস, আমার জন্য লোকের কাছে তাকে অনেক কথা শুনতে হবে। এটাও আমাকে দহন দিবে। তাই এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ইংল্যান্ডে পাড়ি জমাই। চিঠির মাধ্যমে আহসানের সাথে আমার যোগাযোগ চলতে থাকে। অবশ্য ইংল্যান্ডে চলে যাওয়ার আরও একটা কারণ ছিল। আহসানের ভার্সিটির 2 বছর বহিষ্কারাদেশ পার হওয়ার পরও ফাইনাল পরীক্ষা দিতে পারে। দেশে তখন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আহসানের ওই ছাত্র রাজনীতির কারণে কালো তালিকাভুক্ত হওয়ায় ওর ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক জটিলতা সৃষ্টি হয়েছিল। আসলে ওর তো মামা খালুর জোর ছিল না। একদম তৃণমূল থেকে উঠে আসা মানুষ আহসান। সব মিলিয়ে আমরা দুজন ইংল্যান্ডে থিতু হওয়ার সিদ্ধান্ত নিলাম। আহসান পরীক্ষা দেওয়ার কিছুদিন পর আমি দেশে ফিরে এসে ওকে বিয়ে করে ইংল্যান্ডে পাড়ি জমাই। এবং ইংল্যান্ডে এসে আমরা দুজনে খুব সুখী ছিলাম। প্রথম জীবনে যখন দুটো মানুষ ঘর বাঁধে, কত কিছু নিয়ে তাদের মাঝে খুনসুটি হয়। অথচ আমাদের মাঝে সেরকম খুনসুটিও কখনো হয়নি। আমরা দুজনে সংসারের কাজকর্ম ভাগ করে করে নিতাম। খরচও দুজনে সমানভাবে শেয়ার করতাম। কোনো কিছু নিয়ে সামান্য মুখ কালো কখনো হয়নি। অথচ বিনা মেঘে বজ্রপাতের মতো ডিভোর্স হয়ে গেল। যদিও ডিভোর্সটা আমি ওকে দিয়েছিলাম। মামনি, তোমাদের ইংল্যান্ডে থিতু হওয়ার খবর জেনিফারের কাছে পৌঁছালো কিভাবে? আর ওনার ডিভোর্স হলো কেন? আসলে এইসব খবর তো চাপা থাকে না। জেনিফার লন্ডনে আসার 1 বছর আগে আমাদের এক বন্ধুর সাথে ইংল্যান্ডে দেখা হয়েছিল। ওর নাম রীতা। ও একসময় জেনিফারের বন্ধু ছিল। ওর হাসবেন্ড ডাক্তারি পেশায় ছিল। ডাক্তারি বিদ্যায় উচ্চতর ডিগ্রি নিতে লন্ডনে এসেছিল। পরে অবশ্য ওরা দেশে ফিরে গিয়েছে। ওর কাছ থেকে জেনিফার আমাদের লন্ডনের ঠিকানা সংগ্রহ করে। জেনিফার ছিল প্রচণ্ড ধূর্ত। তাই প্রথমে চিঠি আমার কাছে পাঠায়, যাতে ওর প্রতি আমার কোনো সন্দেহ না জন্মায়। এবং ওর স্বামীকে যে ও ডিভোর্স দিয়েছে এটা আমার কাছে ও হাইড করেছিল। তবে আহসান ওর ডিভোর্সের বিষয়টা জানতো কিনা সেটা আমার জানা ছিল না। আমি যদি জানতাম ও ওর স্বামীকে ডিভোর্স দিয়ে লন্ডনে এসেছে, তাহলে হয়তো ওকে নিয়ে অন্যরকম চিন্তাভাবনা করতাম। তবে দোষটা আমি একা জেনিফারকে দিব না। আমার মতে আহসানও সমান দোষে দোষী। আমিও বিশ্বাস করি মানুষের ভালোবাসা এত ঠুনকো হবে কেন, যে প্রাক্তন প্রেমিকাকে দেখা মাত্রই বর্তমানের প্রেমটা মুহূর্তে উবে যাবে। এমন ভালোবাসার আমার দরকার নেই। যে ভালোবাসা অবিশ্বাসের চোরাবালিতে আটকে যায়, সে ভালোবাসাকে আমি ঘৃণা করি। মামনি, কোনো কারণ ছাড়াই উনার স্বামী উনাকে ডিভোর্স দেন। আসলে জেনিফারের চাহিদা ছিল পাহাড় সমান। ওকে ডিভোর্স দিয়ে ওর স্বামী মনে হয় হাফ ছেড়ে বেঁচেছে। আর জেনিফারও যখন দেখেছে ওর স্বামী ওর চাহিদার ভার আর বইতে পারছে না, তখন ওর পাওনা বুঝে নিয়ে ডিভোর্স দেওয়াকে সেও মনে করেছে। তুমি আবার লন্ডনে কবে ফিরে গেলে? বন্ধুদের সাথে দেখা করে আসার 1 সপ্তাহের মধ্যে লন্ডনে পাড়ি জমাই। আহসানকে না জানিয়ে আমি লন্ডনে রওনা দেই। লন্ডনে আমার বাসায় পৌঁছাতে রাত 10টা বেজে গিয়েছিল। জেনিফার আর আহসান কেউই তখন বাসায় ছিল না। ডোরবেল বাজানোর সাথে সাথে আমার শাশুড়ি মা দরজা খুলে আমাকে দেখে হাউমাউ করে কাঁদতে থাকে। আমিও তখন কিছুটা নার্ভাস হয়ে যাই। উনার কান্না দেখে আমার মনে হলো, আদৌ কি আমার সংসারটা ঠিক আছে নাকি ঘুণ পোকা পুরোটাই খেয়ে ফেলেছে।
তবে ভুল মানুষকে ভালোবেসে আঁকড়ে থাকার চেয়ে একা থাকা আমার কাছে অনেক সম্মানের। তাই ভালো মন্দ যাই ঘটুক আমার জীবনের সবকিছুকে আমি স্বাভাবিকভাবে নিব। এরকম সাহস বুকে নিয়ে শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম, মা আপনি এভাবে কাঁদছেন কেন? আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি গো মা। তবে তোমার সংসারটা মনে হয় নর্দমার বেনজলে ভেসে গেল। কেন, কি হয়েছে? আসছো যখন সবই দেখতে পাইবা। অনেক লম্বা পথ পাড়ি দিয়ে আসছো। হাত মুখ ধোও, ফ্রেশ হও। দাদুভাইরে হাত মুখ ধুয়ে আগে খাবার খাওয়াও। নিজেও খাওয়া দাওয়া করো। রাত বাড়ুক, তারপর সব নিজের চোখেই দেখতে পাইবা। ওরা অনেক রাতে বাড়ি ফিরে। আমি দরজা খুলি না, ওদের কাছে চাবি থাকে। ওরা নিজেরাই চাবি খুলে ঢুকে। আসান তোমা আগে এত রাত করে বাড়ি ফিরতো না। অফিস থেকে ফিরে বাসায় থাকতো। প্রয়োজন ছাড়া বের হতো না। কান্না থামিয়ে মাগো, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। তবে আজ আমার নিজের উপর বড্ড রাগ হয়। আগে যদি জানতাম আমার পেটের সন্তানের এমন অধঃপতন আমাকে দেখতে হবে, তাহলে আতুর ঘরে ওর মুখে লবণ দিয়ে মেরে ফেলতাম। জোয়ান বয়সে বিধবা হয়েছি। স্বামী ছাড়া তো দিব্যি বাইচা রয়েছি। সন্তান ছাড়াও বাইচা থাকতে পারতাম। এত কষ্ট করে ক্ষুধার যন্ত্রণা সহ্য করে ওকে মানুষ করলাম। ওর মুখের দিকে তাকিয়ে নতুন করে আর সংসারও পাতলাম না। জোয়ান বয়সে বিধবা হওয়ার কি জ্বালা তা আমি হারে হারে বুঝেছি। সবাই শুধু বিছানায় নিয়ে শুইবার চায়। একদিকে যেমন ইজ্জত আবরু রক্ষা করেছি, অপরদিকে মানুষের জামা কাপড় সেলাই করে ওর পড়ার খরচ জুগিয়েছি। এত ত্যাগের আমার কি লাভ হলো? শাশুড়ি মায়ের মুখে ওই কথাগুলো শোনার পর আমার নিজের কষ্টের বোঝা যেন অনেকটা হালকা অনুভব হলো। কারণ আমার বাবা হাইফিশিয়ালি জব করেছেন। সেক্ষেত্রে জীবনটা আমার স্বাচ্ছন্দ্যে কেটেছে। তারপর বিয়ের পরে আহসানের সাথেও সুন্দর সময় পার করেছি। আমি সমাজে সুপ্রতিষ্ঠিত একজন নারী। যদি আহসানকে আমি ডিভোর্স দেই তাহলেও আমার কোনো সমস্যা নেই। নিজের খরচ, সন্তানের ভরণ পোষণ চালানোর মতো সামর্থ্য আমার আছে। কিন্তু আমার শাশুড়ির জীবন তো 16 আনাই কষ্টে কাটলো। আমি শাশুড়ি মাকে ঘুমাতে বললাম। উনি হয়তো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিজের রুমে ঢুকে দরজাটা লক করে দিলেন। রাত 12টার দিকে গাড়ির হর্ন শুনতে পেলাম। লন্ডনে তখন শরৎকাল। রাতের বেলায় তাপমাত্রাটা একটু নেমে যায়। হালকা শীত অনুভব হয়। আমি গায়ে পাতলা একটা শাল জড়িয়ে দরজা খুলে বাইরে এসে দাঁড়ালাম। ওরা দুজন পুরো মাতাল হয়ে গাড়ি থেকে নামলো। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে দরজার কাছে এগিয়ে আসতে লাগলো। আমাকে দেখে আহসান বৈদ্যুতিক শকর খাওয়ার মতো দূরে ছিটকে পড়ল। আমি আগেই বলেছি জেনিফার অনেক ধূর্ত। এবারও তার ব্যতিক্রম হয়নি। পর মুহূর্তে নিজেকে সামলে খুব স্বাভাবিকভাবে বলল, তুমি যে আজকে আসবে চিঠিতে জানালেই পারতে। আমি আর আহসান তোমাকে রিসিভ করতে এয়ারপোর্টে যেতাম। তা বেশ বলেছ। তাহলে তো নিজের চোখে তোমাদের কুকীর্তিগুলো দেখতে পেতাম না। আসলে তুমি যা ভাবছো তা নয়। আহসানকে এতটা ড্রিঙ্ক করতে আমি নিষেধ করেছিলাম। তোমার জন্য ডিপ্রেসর হয়ে ড্রিঙ্ক করেছে, যার ফলে ও টাল সামলাতে পারছিল না বলে আমার গায়ে ভর দিয়ে এসেছে। জেনিফারের মুখের কথা কেড়ে নিয়ে সাথে সাথে আহসান বলল, বিয়ের পর তোমাকে আর মামুনকে ছেড়ে আমি কখনো থাকিনি। তাই এই লোডটা নিতে পারছিলাম না। এই কারণে একটু ড্রিঙ্ক বেশি করে ফেলেছি। ভালোই উন্নতি হয়েছে তোমার। কি অবলীলায় মিথ্যা বলে যাচ্ছ? আসলে বলবে নাই বা কেন? পচা আমের সাথে থাকতে থাকতে তুমিও পচে গিয়েছো। এতদিন আসছো ইংল্যান্ডে, আমি তোমাকে কোনোদিন ড্রিঙ্ক করতে দেখিনি। অথচ 1 মাসও হয়নি আমি দেশে গিয়েছি, এতেই ড্রিঙ্ক করা শিখে গিয়েছো। আরো কি কি যে করেছো কে জানে। এবার জেনিফার শয়তানটা বলতে লাগলো, আমার হালকা পাতলা ড্রিঙ্ক করার অভ্যাস আছে। এই অভ্যাসটা হয়েছে আমার এক্স হাজব্যান্ডের কারণে। ও খেত তাই আমাকে ওকে সঙ্গ দেওয়ার জন্য খেতে হতো। এভাবে খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে। তাই মাঝে মাঝে একটু না খেলে হয় না। খালাম্মা বাসায় থাকায় আমি বারে গিয়ে একটু ড্রিঙ্ক করি।
আহসান যে কখনো ড্রিঙ্ক করেনি তা আমার জানা ছিল না। আমি ভেবেছি ওরও আমার মতো অল্প বিস্তর ড্রিঙ্ক করার অভ্যাস আছে। তাই আমি ড্রিঙ্ক করার সময় ওকেও অফার করি। আর ও সুরসুর করে তোমার কথা মতো গিলতে থাকে। কথায় আছে না, চোরের সাক্ষী গার কাটা। তোমাদের অবস্থা হয়েছে সেরকম। মানুষ যে কতটা নির্লজ্জ আর বেহায়া হতে পারে তোমাদের না দেখলে মনে হয় আমার জানা হতো না। আর তুমি তো এখন ছাড়া গরু। নিজের হাজব্যান্ডকে চিবরে বানিয়ে ডিভোর্স দিয়ে এসেছো। অথচ আমার কাছে এ কথাটা তুমি লুকিয়েছো। কারণ তোমার উদ্দেশ্য খারাপ ছিল। এখন এসে তুমি আহসানের কাঁধে চেপে বসেছো। অথচ এই আহসানকে তুমি পায়ের দলে একদিন চলে গিয়েছিলে। যাই হোক, আমার ক্ষতি আর কতটুকু করতে পারলে? তোমরা নিজেরাই নিজেদের ক্ষতি করেছো। কারণ তোমরা ব্যভিচারিণী। এই পাপের শাস্তি তোমাদেরকে একদিন না একদিন পেতেই হবে। এরপর আমি আহসানের দিকে তাকিয়ে বলি, সম্পর্ক টিকে থাকে ভালোবাসা আর বিশ্বাসের ভিতের উপর। সেই ভিত যখন নড়ে যায় তখন সম্পর্কটাও ভেঙে যায়। তোমার সাথে আমার পক্ষে আর থাকা সম্ভব না। তোমার মতো বিশ্বাসঘাতক বেঈমানের সাথে আর একদিনও নয়। আমি আমার পরিবারের অমতে তোমাকে বিয়ে করেছিলাম। আসলে আমার বাবার চোখ তো জহুরির চোখ। উনি তোমাকে ঠিক চিনতে পেরেছেন। আর এটা নিশ্চয় তোমার জানা আছে, কুকুরের পেটে ঘি সহ্য হয় না। তোমার অবস্থা হয়েছে সেরকম। আমি যতদিন ইংল্যান্ডে আছি তুমি আর জেনিফার কেউ আমার সামনে আসবে না। আমি এখানকার কাজ গুটিয়ে খুব শীঘ্রই দেশে চলে যাব। এমন সময় আমার শাশুড়ি মা এসে আমার পাশে দাঁড়িয়ে বলল, বৌমা, আমাকে এই পাপিস্তাদের কাছে ফেলে রেখে যেও না। আমাকেও তোমার সাথে নিয়ে চলো। আমি আহসানকে আজ থেকে ত্যায্য করে দিলাম। আহসান কোকিয়ে উঠে বলল, মা, তুমি আমাকে ছেড়ে যেও না। খবরদার ওই বাপ মুখে তুই আমাকে কখনো মা ডাকবি না। আজ থেকে আমি জানবো আমার ছেলে মরে গেছে। এই কথাগুলো বলে আমি ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। এরপর আমি আর আমার শাশুড়ি মা দুজনেই নিজ নিজ রুমে ঢুকে দরজা লক করে দিলাম। সে রাতে আমার আর ঘুম আসেনি। আহসানের সামনে দাঁড়িয়ে কথাগুলো আমি বলেছি বটে, তবে আমার ভিতরটা ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছিল। আমি সেদিন সারা রাত কেঁদেছিলাম। এক অসীম শূন্যতায় আমার রাতের প্রহরগুলো সেদিন কেটে যাচ্ছিল। মনে হচ্ছিল এটা যেন একটা দুঃস্বপ্ন। রাত ফুরলেই এই দুঃস্বপ্নের রেশ কেটে যাবে। ইংল্যান্ডে আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে বলেছিল ওর প্রতি হোম ভায়োলেন্সের অভিযোগ দায়ের করতে। কিন্তু আমি সেসবের কিছুই করিনি। আমার ভাগ্যের ফয়সালা আল্লাহ পাকের উপর ছেড়ে দিয়েছিলাম। মাসখানেক পর সব গুছিয়ে নিয়ে আমার শাশুড়ি মাকে সাথে নিয়ে ঢাকায় চলে আসি। এরপর মামনি তোমার সাথে আহসান আঙ্কেলের আর যোগাযোগ হয়নি। না, আমি আর যোগাযোগ করিনি। তবে জেনিফার যখন ওকে আস্থা করে ফেলে দিয়েছিল তখন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল। ওনার সাথে কি জেনিফারের বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছিল। কিন্তু ওদের বিয়েটাও টিকেনি। আসলে জেনিফার তো ওকে ভালোবেসে বিয়ে করেনি। জেনিফারের লন্ডনে গিয়ে একটা আশ্রয়ের দরকার ছিল। পড়াশোনার ক্ষেত্রে বরাবর ও লবলঙ্কা। আবার অন্যদিক থেকে প্রচন্ড লোভী আর উচ্চাভিলাষী। ও স্টুডেন্ট ভিসায় লন্ডনে গিয়েছে। এরপর আহসানের কাঁধে ভর করেছে। এদিকে আহসান ওকে ভালোবাসেনি। ওর প্রতি ছিল মোহ। তাই বিয়ের দুদিন পর থেকেই যখন মোহ কেটে যায় তখনই ওদের সাথে খিটিমিটি শুরু হয়। কারণ ওর সন্তান, ওর মা, সবাই তো ওকে প্রত্যাখ্যান করেছে। এদিকে আবার জেনিফারের আকাশ সমান চাহিদা। ওর বারে যেতে হয়, ক্যাসিনোতে যেতে হয়। এসবের অর্থের যোগান তো আহসানকে দিতে হতো। আবার সংসারের কাজকর্ম করতে চাইতো না জেনিফার। এসব নিয়ে প্রায় নাকি অশান্তি হতো। আহসান একসময় এসব অশান্তি সহ্য করতে না পেরে একদিন জেনিফারের গায়ে হাত তোলে। জেনিফার অমনি পুলিশ কল করে, যার ফলে যা হবার তাই হলো। পুলিশ এসে আহসানকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আহসানের চাকরি চলে যায়। ওর নামে মামলা হয়। কয়েক বছরের সাজা হয়। অবশেষে ওকে জেলখানায় বন্দিজীবন কাটাতে হয়। মানুষের যখন অধঃপতন শুরু হয় তখন ওরা বুঝতে পারে না। মরীচিকার মতো তারা অধঃপতনের দিকে ধাবিত হয়।
আহসানের অবস্থাও তাই হয়েছে। মামুনের দাদি কি পরে আপনার কাছ থেকে চলে গিয়েছিল, চলে যেতে চেয়েছিল, কিন্তু আমি উনাকে যেতে দেইনি, যার ফলে মৃত্যুর আগ পর্যন্ত উনি আমার কাছেই ছিলেন। ছেলেকে দেখতে চাইতেন না, না, মামুনকে ভীষণ আদর করতেন। আমি বুঝতাম মামুনের মাঝে সে নিজের ছেলেকে খুঁজে নিত। আমি উনার মতো এরকম শক্ত মানুষ দেখিনি। তার ছেলে যে আমার সাথে অন্যায় করেছে এটার শাস্তি সে ছেলেকে এভাবে দিয়েছে। কয়েক বছর জেল খাটার পর আহসান দেশে ফিরে আসে। তারপর আমার শাশুড়ি মায়ের সাথে দেখা করতে চায়, কিন্তু উনি দেখা করেননি। তবে আমার কাছে উনি খুব সম্মানে ছিলেন। মামুনকে বুকে নিয়ে যখন দেশে ফিরে আসি আমার মা আমার এই পরিণতি মেনে নিতে পারেননি। আমার এই অবস্থার জন্য উনি নিজেকে দায়ী করেছিলেন। ভেবেছিলেন আমি যদি উনার অসুস্থতার খবর শুনে এভাবে ছুটে না আসতাম তাহলে হয়তো আমার সংসারটা ভাঙতো না। কিন্তু আমি আম্মার সাথে একমত নই, যার ফলে এই আঘাত সইতে না পেরে আমার মা দুনিয়া থেকে বিদায় নেয়। এমনিতেই আমার আম্মার হার্টের অবস্থা ভালো ছিল না। আমার এই অবস্থা আমাকে খুব আহত করেছিল। এদিকে আমি উনাকে পেয়ে আমার মায়ের শোকটা দ্রুত সামলাতে পারি। আমার বাবাও উনাকে খুব সম্মান করতেন, নিজের বোনের মতো ব্যবহার করতেন। আমরা দুটি মাত্র ভাই বোন ছিলাম এবং দুজনেই লেখাপড়ায় ছোটবেলা থেকে বেশ ভালো ছিলাম এবং বেশ বাধ্যগত ছিলাম। সেই কারণে কোনোদিন বাবা মায়ের কাছে কখনো বকাঝকা শুনতে হয়নি। আমি খাওয়া নিয়ে মায়ের কাছে মাঝে মাঝে বকা খেয়েছি, ঠিকমতো খেতে চাইতাম না। আমি খেতে না চাইলে বাবা বাসায় থাকলে আমাকে খাইয়ে দিতেন। এদিকে বাবা হাই অফিসিয়ালি জব করাতে আমাদের লাইফস্টাইলে অনেক বৈচিত্র্য ছিল। প্রতি বছর পিকনিকে যেতাম, আবার যখন জেলা শহরে ছিলাম তখন প্রায় নানা অনুষ্ঠানে অংশ নিতাম। আমি ছোটবেলা থেকে কবিতা আবৃত্তি, ছবি আঁকা, প্রবন্ধ লেখাতে ফার্স্ট পুরস্কার পেতাম। পাশাপাশি গান শিখতাম। জীবনে ভোগ বিলাসের বাহার না থাকলেও খুবই সচ্ছল ছিলাম। বাবা মা ভাই এমনকি আত্মীয় স্বজন সহ খুব সুখের সংসার ছিল আমাদের। বাবা মায়ের সাথে বন্ডিংটা খুব ভালো ছিল। সেই কারণে আমার বাবা মায়ের সংসারে ভালোবাসার অভাব ছিল না। তবে আমি যখন একটু বড় হতে থাকলাম মা আমাকে মাঝে মাঝে বলতেন, সায়মা, মানুষের জীবন অনেকটা নদীর মতন। নদী কখনো উত্তাল আবার কখন স্রোতহীন হয়ে পড়ে, জীবনটাও সেরকম। মায়ের মুখে এ কথা শুনে আমি একটু অবাক হতাম। আসলে জীবনে তো কখনো কষ্ট দেখিনি, তাই বুঝিনি কষ্টের স্রোতে যে অনেক সময় বুকের পাড়গুলো ভেঙে যায়। যার যায় একমাত্র সেই বুঝে এই যন্ত্রণা। আমার সাথে আহসানের ডিভোর্স হয়ে যাওয়ার পর আমার জীবনের সময়গুলো কঠিন সংগ্রামের মধ্য দিয়ে পার হতে লাগলো। প্রথমে আমাকে শুনতে হতো আমি এক অপয়া সন্তান, যে সন্তান নিজের বাবা মায়ের বিপক্ষে গিয়ে বিয়ে করলো এবং নিজের সুখের জন্য বাবা মাকে বেদনার মহাসমুদ্রে নিক্ষেপ করলো। তার উপর সেই সংসারও আমি ধরে রাখতে পারলাম না। আমার আত্মীয় স্বজনের ধারণা আমি লেখাপড়ায় ভালো হলে কি হবে, আমার তো সংসার করে খাওয়ার যোগ্যতা নাই। নিত্য এসব কথা শুনতে হতো। শাশুড়িমা পাশে থাকাতে এই কথাগুলোর ডালপালা তেমন বিস্তার হওয়ার সুযোগ পেত না। উনার সামনে এ ধরনের প্রসঙ্গ উঠলে উনি প্রবলভাবে এর প্রতিবাদ করতেন। উনি সবাইকে বলতেন আমার বৌমা এতটাই ভালো যে আমার কুলাঙ্গার ছেলেকে ফালাইয়া আসতে আমার একটুও কষ্ট হয়নি। সুতরাং আপনারা আমার সোনার বৌমার নিন্দে করবেন না। অনেক পুণ্যে এরকম বৌমা পাওয়া যায়। এভাবে আমাকে আগলে রাখতেন। যেমন মামুনকে স্কুলে আনা নেওয়া উনিই করতেন, যাতে আমাকে মানুষের নেগেটিভ কথা টোপের মাঝে পড়তে না হয়। শাশুড়িমা আনা নেওয়া করতেন বিদায় ছেলের স্কুলের গার্ডিয়ানদের তরফ থেকে তেমন কোনো নোংরা কথা আমার কান অব্দি আসতো না। সে সময় এই বিষয়গুলো মেনে নিতে আমার কষ্ট হতো। কত রাত নির্ঘুম কাটিয়েছি। চোখের নিচে অনেক বড় ডার্ক সার্কেল পড়েছিল। আমাকে দেখলে তখন সবাই জিজ্ঞাসা করতো আমার কোনো অসুখ করেছে কিনা। প্রথম প্রথম মামুনেরও ওর বাবার জন্য কষ্ট হতো। ও তখন খুব ছোট। স্কুলে ওর বন্ধুদের ওদের বাবারা সকালে দিয়ে যেত, ছুটির পর ওদের মায়েরা এসে নিয়ে যেত। কিন্তু ওর তো বাবা নেই, আবার আমিও ছুটির সময় স্কুল থেকে আনতে যেতাম না। এসব বিষয় নিয়ে ওর খুব অভিমান ছিল।
তবে বড় হওয়ার পর যখন বুঝতে শিখেছে তখন আর অভিমান করতো না। আমি ওকে কখনো ওর বাবা সম্পর্কে কোনো কিছুই বলিনি। যতটুকু ও জেনেছে সেটা শাশুড়ি মা ওকে বলেছে। আসলে আমি কখনো চাইনি ও ওর বাবার প্রতি নেগেটিভ ধারণা নিয়ে বড় হোক। কারণ এই বিষয়গুলো চাইল্ড সাইকোলজিতে অনেক প্রেসার পড়ে। কারণ আমাকে তো কোর্টে যেতে হতো, ও তো বাসায় একাই থাকতো। যদিও ওর দাদি আর নানা ওকে সময় দিত, কিন্তু বয়স্ক মানুষ বিধায় দুজনেই লাঞ্চের পর ঘুমিয়ে পড়তো। ওই মুহূর্তে ওকে একাকী সময় কাটাতে হতো। যাই হোক, সেই কঠিন দিনগুলো পার করে ছেলে আমার আস্তে আস্তে বড় হতে থাকে। এদিকে আমার মা এভাবে চলে যাওয়াতে আমার ভিতরে কষ্টের ঝড় বইতে থাকে। মায়ের অসুস্থার জন্য নিজেকে দায়ী মনে হতো। আমার এই কষ্ট আর অনুশোচনাকে লাঘব করার জন্য বাবার সংসারটা মায়ের অবর্তমানে আমি আগলে রেখেছিলাম। যতদিন বাবা বেঁচে ছিলেন তার সেবা যত্নের ত্রুটি আমি করিনি। আহসানের বিশ্বাসঘাতকতা, আমার অনুশোচনা, সর্বোপরি মামুনের কথা চিন্তা করে আমার আর বিয়ে করার ইচ্ছা হয়নি। মামুনি, জেনিফারের কোনো খবর যেন। পৃথিবীটা গোল, এই জন্য কোনো খবর এখানে চাপা থাকে না। গড়াতে গড়াতে একসময় ঠিক তোমার কানে চলে আসবে। আমিও ওর খবর পেলাম আমার বন্ধু রাসেলের কাছ থেকে। রাসেলের মুক্ত আকাশ নামে একটা এনজিও সংস্থা আছে। দেশে আসার পর সেখানেই জেনিফারের ঠাঁই হয়। ও তো বরাবরই উচ্ছৃঙ্খল জীবনে অভ্যস্ত। যখন ভার্সিটিতে পড়তাম তখনও শুনতাম ও বিভিন্ন ছাত্রনেতাদের সাথে ডেটিং করে বেড়ায়। প্রায় নাকি কক্সবাজারে ঘুরতে যেত। আমি অবশ্য সহজ সরল মনের মানুষ ছিলাম, তাই ওর সম্পর্কে এই কথাগুলোকে রিউমার হিসাবে উড়িয়ে দিতাম। কিন্তু এখন ওর সম্পর্কে সবকিছুই বিশ্বাস হয়। আমার ভাবতে অবাক লাগে জেনিফারের চারিত্রিক বিষয়টা আহসানের জানা ছিল। অথচ জেনিফার যখন ইংল্যান্ডে আসলো তখন ওর ওই ঘটনাগুলো আহসান কি করে ভুলে গেল। কথায় আছে না, পিপিলিকার পাখা উড়ে মরিবার তরে। আহসানের অবস্থাটাও সেরকম হয়েছে। আহসানের সাথে ডিভোর্স হওয়ার পর ও এক ইংরেজের সাথে লিভ টুগেদার শুরু করে। ও ভেবেছিল যেভাবে আহসান কিংবা ওর এক্স হাজব্যান্ডকে ভাঙিয়ে খেয়েছে ওই ইংরেজকেও সেভাবে ভাঙিয়ে খাবে। কিন্তু লোকে বলে না, ব্রিটিশের বুদ্ধি। ওই ব্রিটিশ ওকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো, তার উপর সংসারের খরচও অর্ধেক চাপিয়ে দেয়। জেনিফারও ভেবেছিল ওই ব্রিটিশ ওকে বিয়ে করে সিটিজেন পাইয়ে দিবে। কিন্তু জেনিফারের ধারণাকে মিথ্যা প্রমাণিত করে 6 মাসের মাথায় একদিন রাতে ওর স্বজাতি এক নারী ঘরে নিয়ে আসে ওই ব্রিটিশ, আর জেনিফারকে বাসা থেকে বের করে দেয়। জেনিফার সিটিজেনের লোভে সংসারের অর্ধেক খরচও বহন করেছিল। 6 মাস ধরে হাতির খোরাক জোগাতে গিয়ে ওর সব সঞ্চয় নিঃশেষ হয়ে গিয়েছিল। সেই কারণে নাকি ওই ব্রিটিশ ওকে বাসা থেকে বের করে দেয়। কিন্তু কথায় আছে না, কেউ যখন কাউকে ঠকিয়ে ভাবে সে অনেক লাভবান হয়েছে, আদতে কিন্তু সে নিজের ক্ষতিটাই করল। জেনিফারের ভাগ্যেও তাই ঘটল। এরপরে জেনিফারের কাহিনী আরও কঠিন। সহায় সম্বল হারিয়ে ও নানা রকম ওর জব করতে থাকে। সাথে সাথে ওর শরীরও খারাপ হতে থাকে। প্রায় ওর জ্বর হয়, সেই সাথে গলা ব্যথা, পেট খারাপ হতে থাকে। যে দোকানে ও ক্লিনিং এর কাজ করতো ওরাই নাকি ওকে হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় ওর এইডস হয়েছে। আসলে ওই ইংরেজের শরীর থেকে ওর শরীরে এইডস এর জীবাণুর বিস্তার ঘটেছে। এরপর জেনিফারকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। দেশে আসার পরও ওর বাবার বাড়িতে উঠতে পারেনি, কারণ ওরা ভেবেছিল জেনিফারের কারণে ওরাও যদি এইডসে আক্রান্ত হয়, সেই কারণে ওর বাবার বাড়িতে জায়গা হয়নি। একবার ভাবো সেদিন ওকে কতটা কঠিন সময় পার করতে হয়েছে। ওর এই অসুস্থতার খবর আমাদের বন্ধু মহলে ছড়িয়ে পড়লে রাসেল সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। রাসেলের এনজিও মুক্ত আকাশ এইডস রোগীদের পুনর্বাসিত করা হয়। ও আমাকে একদিকে নিঃস্ব করতে গিয়েও সব দিক থেকে এমনভাবে নিঃস্ব হলো যা ও স্বপ্নেও কোনোদিন ভাবেনি। জেনিফার আমার সাথে অনেকবার দেখা করতে চেয়েছিল, কিন্তু একদম ইচ্ছে হয়নি। আসলে কারো প্রতি মন একবার ভেঙে গেলে তা আর কখনো জোড়া লাগে না। তাই জেনিফারের প্রতি আমার বোধশক্তি কাজ করতো না। হ্যাঁ, এটা ঠিক, ওর উপর আমার অনেক ক্ষোভ ছিল। কিন্তু ও অসুস্থ হওয়ার পর থেকে আমি আর কোনো রাগ ক্ষোভ কিছুই রাখি নাই।
রাসেল প্রায় আমার সাথে দেখা করতে করতে আসতো। তখন ওর কাছে এইডস আক্রান্ত রোগীর জীবনের ঘটনাগুলো শুনতাম। এইডস হওয়ার কারণে ওরা এমনিতেই পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। খুবই নিঃসঙ্গ ওদের দিনগুলো কাটে। মাঝে মাঝে কথা প্রসঙ্গে রাসেল জেনিফারের কথা বলতো। ওর মা বাবা ভাই বোন কেউ ওর সাথে দেখা করতে আসতে চাইতো না। এমনি জেনিফার তখনও বেঁচে, কিন্তু ওর মা বাবা আত্মীয় স্বজনের কাছে বলে বেড়াতো জেনিফার মারা গেছে। এ কথা জেনিফারের কানে আসলেও অনেক কষ্ট পেয়েছিল। তবে এরপরও আর ওর বাবা মায়ের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করে নাই। জানো নীলা, আমি ভাবি মানুষ যখন কারো প্রতি অন্যায় আচরণ করে তখন সে বুঝতে পারে না এই অন্যায় ওর উপর ফিরে আসতে পারে। কিন্তু যখন ফিরে আসে খুব নির্মমভাবেই ফিরে আসে। জেনিফার খুব সৌন্দর্যস্টেচন ছিল। পুরুষকে বশ করার ক্ষেত্রে এটাও অস্ত্র হিসাবে ব্যবহার করত। কিন্তু এই রোগে আক্রান্ত হওয়ার পর ওর মাথার চুল পড়ে যায়, চেহারার লাবণ্য কমে যায়, শরীরও খুব শুকিয়ে যায়। ওর অবস্থা এমন হওয়াতে ও আয়নায় নিজের চেহারা দেখা বন্ধ করে দেয়। এরপর আস্তে আস্তে একদিন মৃত্যুর কোলে ঢলে পড়ে। ও মারা যাওয়ার আগে আমাকে একটা চিঠি লিখেছিল। সেখানে ও নিজেই বলেছে হিংসার বশবর্তী হয়েও আমার সাথে এই কাজই করেছিল। ও স্বীকার করেছে আহসান ওর প্রথম ভালোবাসা ছিল। কিন্তু ভার্সিটিতে কালো তালিকাভুক্ত হওয়ায় ও আহসানের কাছ থেকে সরে আসে। তবে আহসান ওকে পছন্দ করতো কিনা সেটা ওর জানা ছিল না। একদিন যাকে সে পায়ে দলে চলে গিয়েছিল তার এরকম সুখী জীবনও মেনে নিতে পারছিল না। অথচ আহসানের সুখী গোছানো জীবনের সাথে যে আমার মতো একজন সারথি ছিল তার কথা সে বেমালুম ভুলে গিয়েছিল। তখন অলরেডি এক্স হাজব্যান্ডের সাথে ওর অশান্তি শুরু হয়ে গেছে। ওর এক্স হাজব্যান্ড নিজের সুবিধার জন্য জেনিফারকে খুব ব্যবহার করত। প্রথম প্রথম জেনিফারের কাছে বিষয়টা অনেক চার্মিং ছিল। কিন্তু একসময় ও খেয়াল করলো সেই সুবিধাগুলো ওর এক্স হাজব্যান্ড একাই ভোগ করত। যেমন টেন্ডারবাজি, ব্যবসায়িক ডিল, এই প্রাপ্তিগুলোর কোনো ভাগ জেনিফার পেত না। তখন ওর মনে হতো আহসানকে বাদ দিয়ে এই লোককে বিয়ে করে ও জীবনে বিরাট ভুল করেছে। যতদিন এই লোকের সাথে থাকবে এই ভুলের মাসুল ওকে বয়ে বেড়াতে হবে। কিন্তু এই লোককে ছেড়ে গেলে ওর একটা আশ্রয়ের প্রয়োজন হবে। তাই রিতার কাছে আমাদের ঠিকানা পেয়ে আহসানের সাথে যোগাযোগ শুরু করে। অপরদিকে রিতার কাছে আহসানের সুখের কথা শোনার পরও আরও ক্রেজি হয়ে ওঠে। তার সাথে যোগ হলো নিজের অসুখী জীবনের যন্ত্রণা, যার ফলে ও একসময় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। ওর একটাই উদ্দেশ্যে থাকে আহসানের সাথে নিজেকে আবার জড়িয়ে ফেলতে হবে। ও বাংলাদেশ থেকে রিতার কাছে ঠিকানা নিয়ে আমাকে যেমন চিঠি পাঠিয়েছিল তেমনি আহসানকেও চিঠি পাঠিয়েছিল। তবে আহসানকেও বলেছিল ওর চিঠি পাঠানোর কথা যেন আমার কাছে গোপন রাখে, কারণ আমি হয়তো এটা স্বাভাবিকভাবে নাও নিতে পারি। জেনিফার ওর অসুখী জীবনের গল্প আহসানকে চিঠি মারফত জানাতে থাকে। আহসানও ওর প্রতি সহমর্মিতা প্রকাশ করতে থাকে। এইভাবেও একসময় আহসানকে নিজের আয়ত্তে আনে। কিন্তু আহসানকে বিয়ে করার পর ও বুঝেছিল ওকে আহসান কখনো ভালোবাসেনি। ও শুধু আহসানের মোহ ছিল। বিয়ের পর প্রতি মুহূর্তে আহসান ওকে আমার সাথে তুলনা করতে থাকে। তুলনা করাটা স্বাভাবিক ছিল, কারণ আমি ছিলাম একজন গোছানো মানুষ আর অপরদিকে জেনিফার ছিল উচ্ছৃঙ্খল জীবনে অভ্যস্ত। তাই প্রতি মুহূর্তে কম্পারিজনটা চলে আসতো। এই বিষয়টা ওর পক্ষে দিনের পর দিন মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না। অপরদিকে আমাকে হারানোর পর আহসান বুঝেছিল ও জীবনে কি হারিয়ে ফেলেছে। এই অনুশোচনায় ও সর্বদা দগ্ধ হতে থাকে, এবং এই রাগ গিয়ে পড়তো জেনিফারের উপর। এই জন্য আহসান প্রায় জেনিফারকে মারধর করে নিজের রাগ ঝাড়ত, যার ফলে জেনিফার নিজের অস্তিত্ব রক্ষায় পুলিশের সাহায্য নেয়। জেনিফারের কথা হচ্ছে ওর দোষ অবশ্যই আছে, কিন্তু সেক্ষেত্রে আহসানের দোষও কোনো অংশে কম নয়। ওর কথা হচ্ছে ও তো মানুষ হিসাবে ভালো মানুষ ছিল না, এটা তো আহসান জানতো। তারপরও কেন আহসান ওর পাতানো ফাঁদে পা দিয়ে হেরে ফেলে কাজকে হাতে নিয়েছিল। তাই পরিশেষে ও আমাকে বলেছিল ওর এসব কথা শোনার পর ওকে ক্ষমা করার ইচ্ছে যদি আমার হয় তাহলে আমি ওকে যেন ক্ষমা করে দেই। এমনিতেই আমি ওকে ক্ষমা করে দিয়েছি। তার উপর এসব কথা শোনার পর রাগ আর ক্ষোভটাও ঝেড়ে ফেলি।
জেনিফারের কারণে আমার হয়তো কিছুটা ক্ষতি হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি ওর নিজের ক্ষতি হলো। মামুনি দাদিমা বেঁচে থাকা অবস্থায় আহসান আঙ্কেলের সাথে আর দেখা হয়নি। হ্যাঁ, হতো। আমার শাশুড়ি মা তো ওর দিকে ফিরেও তাকাতেন না। কিন্তু মা যখন মামুনকে নিয়ে স্কুলে যেতেন তখন আহসান ওদেরকে এক পলক দেখার জন্য স্কুলের গেটের কাছে দাঁড়িয়ে থাকতো। কিন্তু তাও আমার শাশুড়ি কথা বলতেন না। মাঝে মাঝে বাবার সাথে কথা বলার জন্য মামুনের একটু ইচ্ছে হতো, কিন্তু আমার শাশুড়ি মা অ্যালাউ করতেন না। আমার শাশুড়ি মা আমার সাথে থাকাতে মামুনকে হ্যান্ডেল করা আমার পক্ষে সহজ হয়ে যায়। কারণ ব্রোকেন পরিবারের সন্তানদের মানসিক অবস্থা এমনিতেই খুব ভঙ্গুর থাকে। কিন্তু শাশুড়ি মা আমাদের সাথে ছায়ার মতো থাকাতে মামুনও মানসিক দিক থেকে কিছুটা হলেও ভালো থাকতো। শাশুড়ি মা গ্রামে বড় হলেও মননে মানসিকতায় খুবই আধুনিক ছিলেন। সাজিদ যখন ইঞ্জিনিয়ার পাশ করে পিএইচডির স্কলারশিপ পায় তখন আমি সাজিদকে ওর পছন্দ করা পাত্রীর সাথে বিয়ে দিয়ে দেই। মা মারা যাবার বছর দুয়েকের মধ্যে বাবাও দুনিয়া ছেড়ে চলে যান। বাবা মারা যাবার 3 বছর পর সাজিদের বিয়ে হয়। বাবা মা না থাকায় সাজিদের বিয়ের দায়িত্ব আমাকে একাই সামলাতে হয়। এরপর আমার শাশুড়ি আমার বিয়ের জন্য উতলা হন। উনার একটাই কথা, উনিও যদি হঠাৎ করে মারা যান তাহলে আমার আপনার বলতে কেউ রইল না। ওই চিন্তায় উনি রাতে ঘুমাতে পর্যন্ত পারতেন না। আমি মাঝে মাঝে আহসানকে এই মায়ের সন্তান হিসাবে মেনে নিতে পারতাম না। এই স্বল্প শিক্ষিত মানুষটার মন মানসিকতা কতটা উন্নত ছিল তা ধারণার বাইরে। শুধু বিয়ের কথা বলে উনি দায় সারেননি। গোপনে আমার জন্য শাশুড়ি মা ঠিকই পাত্র জোগাড় করে ফেলেন। ওই পাত্রের মায়ের সাথে আমার শাশুড়ি মায়ের যোগাযোগ হয় মামুনের স্কুলে। উনিও ওনার নাতিকে নিয়ে স্কুলে আসতেন। মামুনের থেকে এক ক্লাস নিচে পড়তো। মামুন তখন 3-তে পড়তো, আর ওই ছেলেটা ক্লাস 2-তে পড়তে। ওর মা মারা গিয়েছিল। এদিকে আমি এসবের কিছুই জানতাম না। তারপর এক ছুটির দিনে বিকেল বেলা ওই মহিলা তার নাতিকে নিয়ে আমাদের বাসায় হাজির হন। ওই ভদ্রলোকও হাইকোর্টে ওকালতি করেন। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি ওই মহিলা যে আমাকে দেখতে এ বাড়িতে এসেছেন। আমার শাশুড়ি মা আমাকে বলেছিলেন উনি নাকি ওনার বান্ধবী। বয়সে কাছাকাছি হওয়াতে আমিও তাই ভেবেছিলাম। উনাকে যথেষ্ট আদর যত্ন করলাম, এবং উনার নাতির সাথে মামুনেরও ওইটুকু সময়ের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। ভদ্রমহিলা আমাকে খুবই পছন্দ করলেন। এরপর থেকে প্রায় ছুটির দিনে আমাদের বাসায় উনি নাতিকে নিয়ে বেড়াতে আসতেন। আমার শাশুড়ি মায়ের সাথে যেমন উনার গভীর সুসম্পর্ক তৈরি হলো, তেমনি উনার নাতি মাসুমের সাথে আমার ছেলে মামুনের মধ্যেও বন্ধুত্ব গড়ে উঠল। সেজন্য উনারা বাসায় বেড়াতে আসলে আমারও ভালো লাগতো। যতক্ষণ ওই খালাম্মা থাকতেন মামুনের সময়টা মাসুমের সাথে খেলাধুলা হাসি আনন্দে কেটে যেত। এর মাঝে হাইকোর্টে আমাদের ল ইয়ারদের একটা পুনর্মিলনীর অনুষ্ঠান ছিল। আমি সেদিন বেশ সাজুগুজু করে কোর্টে গিয়েছিলাম। হঠাৎ 6 ফিটের মতো লম্বা মেথিন শরীর, কালো স্যুট পরা এক সুদর্শন ভদ্রলোক আমার সামনে দাঁড়িয়ে বলল, আমার যদি কোনো ভুল না হয় আপনি ব্যারিস্টার সায়মা রহমান। কিন্তু আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমার মা আপনার খুব ভক্ত। আমার ছেলে আবার আপনার ছেলের ভক্ত। সেই কারণে ওদের মুখে আপনার কথা এত শুনেছি যে আমিও আপনার ভক্ত হয়ে গিয়েছি। আমিও ভদ্রতার খাতিরে বললাম, আপনি মাসুমের আব্বু? খালাম্মার কাছে শুনেছিলাম আপনি হাইকোর্টে প্র্যাকটিস করেন। খালাম্মাও অনেক ভালো মানুষ, আর আপনার ছেলেও খুব মিশুক প্রকৃতির। আমার ছেলের সাথে আসলেই ওর ভালো বন্ধুত্ব হয়েছে। প্রথম দেখায় ভদ্রলোককে আমার বেশ ভালোই লাগলো। উনিও খুব মিশুক প্রকৃতির। আমি তখনও জানতাম না মাসুমের মা যে বেঁচে নেই। আমার শাশুড়ি মা আমাকে বলেননি, হয়তো ইচ্ছে করেই বলেননি। সেদিন ভদ্রলোকের সাথে আমার অনেক আলাপ হয়। তখনই জানলাম ওনার স্ত্রী বেঁচে নেই। মাসুমের মুখটা সেই মুহূর্তে আমার মনে পড়ল। ছেলেটার জন্য আমি এক ধরনের মায়া অনুভব করলাম। আমি তখনও বুঝিনি ভদ্রলোক আলাপ করার ছলে আমাকে পাত্রী হিসাবে দেখে গেলেন। এরপর থেকে প্রায় ওনার সাথে আমার দেখা হতে লাগলো। উনিও যেহেতু হাইকোর্টে প্র্যাকটিস করেন সেহেতু আমাদের প্রায় দেখা হতো। সেই সুবাদে আমাদের মধ্যেও বন্ধুত্বের বন্ধন তৈরি হলো।
কিছুদিনের মধ্যে আমরা আপনি থেকে তুমিতে চলে আসলাম। তাছাড়া উনিও সাথীহারা মানুষ আর আমি উপর খাওয়া, তাই দুজন দুজনের কাছে নিজেদের কষ্টগুলো মাঝে মাঝে শেয়ার করতাম। আস্তে আস্তে ভদ্রলোকের প্রতি আমি এক ধরনের টান অনুভব করতে লাগলাম। সেই টানটা কাউকে পাশে পাবার অনুভূতি। মনে হতো কেউ একজন আমার সমব্যথী হয়ে আমার জীবনে আসুক। কিন্তু ভার্সিটিতে পড়ার সময় আহসানের প্রতি ভালোবাসার টানটা ছিল বাঁধ ভাঙা জোয়ারের মতো। তখন আমার অনুভবটা এমন হয়েছিল যে কোনো মূল্যে আমি আহসানকে চাই। সেই কারণে বাবা মায়ের এত আদর স্নেহকে অগ্রাহ্য করে ওর হাতটা ধরেছিলাম। এই ভদ্রলোকটার প্রতি অনুভবটা সেরকম নয়, তবে পাশে থাকলে নিজেকে খুব হালকা লাগে। এই টানটা হতে প্রায় 2 বছর সময় লেগে যায়। ওই ভদ্রলোকের নাম রাফসান। আমার এই অনুভূতি শাশুড়ি মা টের পেয়েছিলেন। তাই এক চৈতালি বিকালে উনি আমাকে জানালেন রাফসান আমাকে বউ করে নিতে চায়। আমিও সেই দায়টা শাশুড়ি মায়ের উপর ছেড়ে দিয়ে বলেছিলাম, মা আপনি যা ভালো বুঝেন তাই করেন। উনি আলহামদুলিল্লাহ বলে কোমর বেঁধে এই কাজে নেমে পড়লেন। বিয়ের তারিখ ঠিক হলো। পহেলা বৈশাখে আমাদের বিয়ে হবে। কেনাকাটা শুরু হলো। বিয়ের আয়োজনের ব্যস্ততার সাথে আমার কোর্টের ব্যস্ততার ভিড়ে এই কয়দিন মামুনের খোঁজ একদম নিতে পারিনি। এর মাঝে এক ঘটনা ঘটে। মামুন সে সময় ক্লাস 5-এ পড়ে। একটু বড় হয়ে যাওয়াতে ওকে আমি আলাদা রুম দিয়ে দেই। বিশেষ করে আমার বিয়ে ঠিক হয়ে যাওয়াতে এই সিদ্ধান্ত নেই। আমার রুমের একদম পাশের রুমেই ওর থাকার ব্যবস্থা করা হয়। বিয়ের 2 দিন আগে ইউরিনের চাপে আমার মাঝরাতে ঘুম ভেঙে যায়। আমি ওয়াশরুমে যাই। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসি। এমন সময় কার যেন কান্নার আওয়াজ পাই। মামুনের রুমের দরজার দিকে তাকিয়ে দেখি রুমে আলো জ্বলছে। শব্দটা ওই রুম থেকেই আসছে। ওকে আলাদা রুম দিলেও আমি দরজা লক করতে নিষেধ করেছি। ভেজানো দরজাটা ঠেলে একটু ফাঁক করে উকি মেরে দেখি মামুন বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে উপর হয়ে কাঁদছে। ওকে এভাবে কাঁদতে দেখে নিজেকে খুব অপরাধী মনে হলো। আসলে গত 15 দিন আমি ওর কোনো খবর রাখতে পারিনি। ভিতরে ঢুকে বিছানায় ওর পাশে গিয়ে বসলাম। পিঠে আলতো করে হাত রেখে বললাম, কি হয়েছে বাবা আমার? এভাবে কাঁদছো কেন? মামুন আমার হাতের আলতো স্পর্শ পেয়ে বিছানা থেকে উঠে বসল এবং আমাকে জড়িয়ে ধরে আবার কাঁদতে লাগলো। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, বাবা এভাবে কাঁদলে তো কোনো সমস্যার সমাধান হবে না। তোমাকে তো সমস্যার কথাটা বলতে হবে। তারপর চোখের জল মুছে আমার দিকে তাকিয়ে বলল, আমি রাফসান আঙ্কেলকে কিছুতেই বাবা বলতে পারবো না। আর তোমাকে আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না। মাসুমকে আমি বন্ধু ভাবি, কিন্তু ও তোমাকে মা ডাকুক এটা আমি চাই না। কেন বাবা? রাফসান আঙ্কেল তো তোমাকে অনেক ভালোবাসে। এই পৃথিবীতে তুমি আর দাদিমা ছাড়া আমি কারো ভালোবাসা চাই না। মা আমার তো বাবা নেই। আমি তোমাকে হারাতে পারবো না। এই কথাগুলো বলে মামুন আবার কাঁদতে লাগলো। আমি ওকে অনেক বোঝাতে চাইলাম, কিন্তু ও কিছুতেই আমার কথা মানতে চাইল না। বরং ওই রাতে ছেলেটার কাঁপিয়ে জ্বর আসলো। আমার নিজেকে দোষী মনে হতে লাগলো। একটানা 7 দিন জ্বরে ভুগে মামুন সুস্থ হলো। আমিও আমার বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসলাম। এত সুন্দর করে একটি সম্পর্ক তৈরি করে দিতে ভূমিকা রাখলেন, অথচ শেষ পর্যন্ত সেই সম্পর্কটা সফলতার মুখ দেখল না। এতে আমার শাশুড়ি মা একটু কষ্ট পেয়েছিলেন। তবে আমার মনে হলো অনেক বড় বিপদ থেকে আমি বেঁচে গেছি। নিজের সুখ চাইতে গিয়ে হয়তো আমার ছেলেটাকে হারিয়ে ফেলতে হতো। আমি যখন মামুনকে বললাম, তুই ছাড়া আমার জীবনে আমি আর কাউকে আনবো না, ও খুশিতে আত্মহারা হয়ে আমায় জড়িয়ে ধরে বলল, আমি জানতাম তুমি আমার কথা ফেলতে পারবে না। আম্মু জানো, আমাদের ক্লাসের একটা মেয়ে আছে। ওর নাম রাফিয়া। ওর বাবা মারা যাবার পর ওর মায়ের আর এক জায়গায় বিয়ে হয়। ও কিন্তু ওর দাদু বাড়িতে থেকে যায়। ওকে ওর নতুন বাবা নিতে চায় না। মাঝে মাঝে ও মায়ের কাছে বেড়াতে যায়। ওর মায়ের জন্য ওর খুব মন খারাপ থাকে। এটা দেখার পর আমি কিছুতেই তোমাকে ছাড়তে চাইছিলাম না। মনে মনে আমারও ভীষণ ভয় হতে থাকে, আমিও যদি তোমাকে হারিয়ে ফেলি।
বিয়ের সম্বন্ধ নাকচ করাতে রাফসান খুব মন খারাপ করেছিল। পরে যখন মামুনের কথা বুঝিয়ে বলেছি মেনে নিয়েছে। অনুরোধে ডেকে গিলেছে মাত্র। মামুন যখন এসএসসি পরীক্ষা দেয় তখন আমার শাশুড়ি মা মারা গেলেন। তারপর থেকেই শুরু হলো আমাদের মা ছেলের একলা জীবন। মাঝে মাঝে আমি আর মামুন বিভিন্ন জায়গায় বেড়াতে যেতাম। ও যত বড় হতে থাকে ততই আমাদের মাঝে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। তবে মামুন যখন এইচএসসি পরীক্ষা দেয় তখন আমাকে বিয়ে করতে বলেছিল। আর ছোটবেলায় এই আচরণ করার জন্য দুঃখ প্রকাশ করেছিল। ততদিনে আমার ছেলেকে কেন্দ্র করে আমার পৃথিবীটা গড়ে উঠেছে। নতুন করে আমার পৃথিবীতে কাউকে ঢোকার অনুমতি দিতে ইচ্ছে হলো না। মনে হতো এই তো বেশ আছি। মামুনি, মামুনের পৃথিবীটাও তোমাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তোমার একলা জীবনের সংগ্রামের কথা আমাদের রিলেশনের শুরুতে আমাকে জানিয়ে দিয়েছে। আর সাথে সাথে এটাও বলেছে আমি যেন তোমাকে কোনোদিন কষ্ট না দেই। তোমাকে কষ্ট দিলেও আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। তোমার রাগ হয়নি আমার উপর। এটা মনে হয়নি এই মহিলা তার ছেলেকে আঁচলবন্দি করে রেখেছে। না মামুনি, বরং মনে হয়েছে তুমি অনেকটাই মা, যে ছেলের কথা চিন্তা করে নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়েছে। আর মামুনকে দেখে মনে হয়েছে যে নিজের মাকে এত ভালোবাসে সে তার সন্তানের মাকেও ভালোবাসতে পারবে। মামুনি, আহসান আঙ্কেলের কোনো খোঁজ পেয়েছিল? মামুন তোমার কথা আমার কাছে শেয়ার করতে পছন্দ করত, কিন্তু আহসান আঙ্কেলের ব্যাপারে কোনো কিছু আমাকে কোনোদিন জানাতে চাইতো না। এমনকি রাফসান আঙ্কেলের ঘটনাটাও আমাকে বলেছে। আমার শাশুড়ি মা বেঁচে থাকা অবস্থায় আমার সাথে ডিভোর্সের পর কোনোদিন উনি আহসানের সাথে কথা বলেননি। জেনিফারের সাথে আহসানের ওই কাহিনী আমার শাশুড়ি মা মেনে নিতে পারেননি। তবে মৃত্যুর আগে আমায় বলেছিলেন আমি যেন ওনার মৃত্যুর খবর আহসানকে জানাই এবং ওকে যেন জানাজায় অংশ নিতে দেই। আর এটাও বলেছিলেন উনি আহসানকে ক্ষমা করে দিয়েছেন। আমিও শাশুড়ির কথা অক্ষরে অক্ষরে পালন করেছি। মামুনকে দিয়ে ওর বাবার কাছে শাশুড়ি মায়ের মৃত্যুর খবর জানিয়ে দেই। আহসান মায়ের সাথে কথা না বলতে পারার দায় আমার উপর চাপায়। বাস্তবে এই সিদ্ধান্ত শাশুড়ি মায়ের সম্পূর্ণ ব্যক্তিগত। এখানে আমার কোনো দায় নেই। জানাজাতে আহসান অংশ নিয়েছিল, এরপর ও নিখোঁজ হয়ে যায়। আমি মাঝে মাঝে আমার বন্ধুবান্ধবদের কাছে ওর খবর জানতে চাইতাম। কেউই ওর কোনো খবর জানতো না। আমি ভাবতাম হয়তো সবার উপর অভিমান করে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। আমি আসলে কোনো অনুভূতি থেকে ওর খোঁজ নিতাম না। এমনকি আমার সন্তানের বাবা হিসাবে ওর প্রতি আমার কোনো ফিলিংস কাজ করতো না। জন্ম দিলেই তো আর বাবা মা হওয়া যায় না। বাবা মা হওয়ার জন্য যোগ্যতা থাকতে হয়। মামুনের জন্মের পর আহসান ওর প্রতি কোনো দায়িত্ব পালন করেনি, বরং ক্ষমার অযোগ্য অপরাধ করে বসল। শুধু আমার শাশুড়ি মায়ের সন্তান হিসাবে আমি ওর খবর জানার চেষ্টা করতাম। শাশুড়ি মায়ের কথা মনে হলে ওর প্রতি একটা অদৃশ্য দায় অনুভব করতাম। মানুষরা যতদিন বেঁচে ছিলেন আমাকে বুক দিয়ে আগলে রেখেছেন। আমি ওনার জন্য তেমন কিছুই করতে পারিনি, অথচ উনি যতদিন বেঁচে ছিলেন আমাকে অকাতরে শুধু দিয়ে গেছেন। মামুনকে স্কুলে আনা নেওয়া উনিই করতেন। এমন নয় আমি উনাকে জোর করে করতে বলেছি। উনি হাসি মুখেই করতেন। আমার রান্নার লোক থাকা সত্ত্বেও একটা তরকারি উনিই রান্না করতেন। মামুন কাজের খালার হাতে রান্না তরকারি খেতে পারত না। বলার অপেক্ষা রাখে না ওনার রান্নার হাত খুব ভালো ছিল। এত জায়গায় খেয়েছি কিন্তু উনার হাতের মতো রান্নার স্বাদ কোথাও পাইনি। আল্লাহ পাক ওনাকে যে রকম রান্নার হাত দিয়েছেন তেমনি ইমানদারও বানিয়েছেন। কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করতে দেখিনি। কথায় আছে না, রক্তকে কখনো আলাদা করা যায় না। এই সত্যটা আমি আবার নতুন করে উপলব্ধি করলাম। মামুন তখন ঢাকা মেডিকেলে ইন্টার্নি করছে। সেদিনও নাইট ডিউটি ছিল। রাত তখন 12টা বাজে। রোড অ্যাক্সিডেন্টে মারাত্মক আহত এক মুমূর্ষু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। উনার রক্তের প্রয়োজন। রক্তের গ্রুপ ও পজিটিভ। মামুনের রক্তের গ্রুপ ও পজিটিভ। মামুন পেশেন্টকে রক্ত দেওয়ার পর যখন পেশেন্টকে দেখতে ইমার্জেন্সিতে গেল তখন ওর অবাক হওয়ার পালা। যাকে ও রক্ত দিল সে ওর জন্মদাতা। সুস্থ হওয়ার পর আহসান মামুনকে ঠিক চিনতে পেরেছিল।
মামুনকে জড়িয়ে ধরে নাকি অনেক কেঁদেছিল। কিন্তু মামুনও আমার মতো। বাবার প্রতি ওর যে ভালোবাসার একটা মন ছিল সেটা বহু আগেই অবহেলা অজন্তে মরে গিয়েছে। সুতরাং হাজার অশ্রুজলেও তো আর ফিরে আসবে না। মামুনের অবস্থাটা হয়েছে সেরকম। মামুন ওকে কোনোদিন বাবা বলে ডাকতে পারেনি। আঙ্কেল এখন কোথায় আছেন? এরপর থেকে মামুনের তত্ত্বাবধানে একটা প্রবীণ হাউজে আছে। মামুন ওর সমস্ত খরচ বহন করে। আমার ভালো লাগে মামুন যে নিজের মন থেকে এই দায়িত্বটা পালন করে যায়। যেন নীলা, প্রতিটি মানুষকে তার কর্মফল ভোগ করতে হয়। আহসানের জীবনটা তো এমন হওয়ার কথা ছিল না। স্ত্রী পুত্র পরিজন নিয়ে সুখে শান্তিতে সংসার করার কথা। অথচ নিজে যে দুর্ভাগ্য বয়ে এনেছে। ও ছিল একজন মেধাবী মানুষ। নিজের ভুলে এরকম ভবঘুরে জীবন কাটাতে হলো। কারো কাছে ভালোবাসা পাওয়ার সৌভাগ্য হলো না। এমন সময় ফজরের আজান শোনা যায়। আমাদের শাশুড়ি বৌমার গল্পের পরিসমাপ্তি টানতে হয়। তাই আমি নীলাকে বললাম, আমার কারণে তোমার আজকের রাতের ঘুমটা নষ্ট হলো। ঘুমের থেকে শিক্ষণীয় মূল্যবান তথ্য আমি জানতে পারলাম। ঘুম তো দিনে পুষিয়ে নেওয়া যাবে, জীবনের এই কথাগুলো শোনা খুব দরকার। আমাকে এই কথাগুলো বলবার তোমার আজকে মুড ছিল, কিন্তু এরপরে হয়তো মুড নাও থাকতে পারে। চলো বারান্দায় গিয়ে দাঁড়াই। দুজনে মিলে ফজরের সুমধুর আজান শুনি। তারপর পরম করুণাময় আল্লাহ পাকের কাছে মন খুলে প্রার্থনা করি। আজানের পর দোয়া কবুল হয়। তোমার বান্ধবীর থাকা খাওয়ার ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। আজান শেষ হওয়ার পর নীলা নামাজ পড়তে চলে গেল। আমি ভাবি মানুষ কত নিপুণভাবে নিজের সাথে অভিনয় করে যায়। এই আমি তার বড় প্রমাণ। শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে দেখি মেঘহীন নির্মল আকাশ। খুব সুন্দর। একটা শীতল বাতাসের স্পর্শ শরীরকে ছুঁয়ে দিচ্ছে। মানুষের জীবনটাও যখন মেঘহীন হয় তার অনুভূতিও হয় অপূর্ব। খুব ঝরঝরে হাসি আনন্দে পরিপূর্ণ একটা জীবন, যেখানে বিষাদের লেশমাত্র থাকে না। এরকম একটা জীবনই তো আমার চাওয়ার ছিল। অথচ বিষাদের মেঘ আমার জীবনের আকাশে ছেয়ে রইল। এখন শরৎকাল চলছে। কোথা থেকে শিউলির ঘ্রাণ ভেসে আসছে। নীলা ভাবছে আমি হয়তো আহসানকে ভুলে থাকতে পেরেছি, কিন্তু বাস্তবে তো পারিনি বলেই রাফসানকে নিজের মনে জায়গা দিতে পারিনি। তবে আজ নিজের গুপ্ত কথার ভান্ডারটা নীলার কাছে খুলে দিতে পেরে খুব হালকা লাগছে। ও আসলে শুধু আমার বৌমা নয়, কখন যে নিজের অজান্তে আমার বন্ধু হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। কি অবলীলায়কে আমার নিজের একান্ত কথাগুলো আজ বলে ফেললাম। মামুন ব্রোকেন পরিবারের সন্তান। ব্রোকেন পরিবারের সন্তানগুলোর মাঝে একটা ইনসিকিউরিটি থাকে। এই কারণে ওরা সবার সাথে সহজ হতে পারে না। অথচ নীলা আমার মামুনটাকে ঠিক মানিয়ে নিয়েছে। মেয়েটা সত্যি অনেক মায়াবী। মায়ের বাঁধনেও আমাকে আর মামুনকে বেঁধে ফেলেছে। ওকে ভালো না বেঁচে পারা যায় না। নামাজের সময় পেরিয়ে যাচ্ছে। ওয়াশরুমে গিয়ে উজু করে ফজরের নামাজটা পড়ে আবার বারান্দায় এসে বসলাম। নীলা 2 কাপ চা নিয়ে এসে 1 কাপ আমার হাতে দিয়ে বলল, মামনি, সকালের নাস্তা কি বানাবো? নাস্তা বানাতে হবে না, তুমি রেডি হয়ে নাও। ও তো 7টায় প্লেন থেকে নামবে, তাই না? হুম। আমরা তার আগেই পৌঁছে যাব। তারপর তোমার বান্ধবীকে নয় রেডিসনে যাব। ওখানেই আমরা দুজন তোমার বান্ধবীর সাথে ব্রেকফাস্ট করে নিব। তোমার বান্ধবীর থাকার ব্যবস্থা ওখানেই করেছি। এরপর তুমি চাইলে ওর সাথে থাকতেই পারো। তবে আমি চলে আসব। মামুন তো 11টার দিকে আসবে। তোমাকে ওকে নিয়ে ভাবতে হবে না। মামনি, তুমি কখন এত সব করলে? আমি তো মাতাই না। আমাকে অনেক দিক ভাবতে হয়। তবে ও আমাদের বাসায় আসবে, তোমার সাথে সারাদিন সময় কাটাবে, কিন্তু রাতে ওকে রেডিসনে থাকতে হবে। আমাদের বাসা তো খালি থাকে, কারণ তুমি স্কুলে যাও, আমি কোর্টে যাই। তবে মামুনের যেদিন নাইট থাকে ও শুধু বাসায় থাকে। বরং ও রেডিসনে থাকলে আমরা রিল্যাক্সে থাকতে পারবো। নীলা ভীষণ খুশি হলো। ও হয়তো ভাবেইনি আমি এভাবে ওর বান্ধবীর থাকার ব্যবস্থা করব। সবাই হয়তো জেনিফারের মতো নয়।
কিন্তু সাবধান থাকা তো দোষের নয়। ও হাসিমুখ করে রেডি হতে আমার সামনে থেকে উঠে গেল। ওর হাসিমুখটা দেখে আমার প্রাণটাও জুড়িয়ে গেল। এটাই জীবন। এভাবেই জীবন তার নিজস্ব গতিতে বয়ে চলে। সমাপ্ত।